হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা দেখতে চলেছি একটা ইম্পর্টেন্ট সেশন ম্যাথসের, যেখানে আমরা রেলওয়ে এএলপি 2025কে টার্গেট করে কীরকম প্রিপারেশন নেওয়া উচিত সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে সবথেকে বেটার হয় কি আমরা এএলপি 2024-এ কী প্রশ্নগুলো পড়েছে সেটাকে দেখে নিতে পারি। তাহলে আমাদের প্রিপারেশনটা একদম সঠিক ডিরেকশানে হচ্ছে বলে আমরা ধরতে পারবো। তো 2024-এর সমস্ত শিফট সেটা দুটো চ্যাপ্টার কেন্দ্রিক আমি আজকে নিয়েছি, মেনসুরেশন এবং জিওমেট্রি। মানে যাদের মেনসুরেশন এবং জিওমেট্রিতে ভয় থাকে যে স্যার এএলপি পরীক্ষা দিতে যাচ্ছি, তো এখান থেকে ফুল মার্কস কী করে তুলব, কী ধরনের প্রশ্ন হয় বা কী ধরনের প্রশ্ন হবে, অনেকে এই প্রশ্নটা বেশি করে। তো কী ধরনের প্রশ্ন হবে সেটা আগের বছর দেখে বোঝা যায়। তো সবাইকে বলবো এই সেশনটা মন দিয়ে দেখবে এবং ক্লাস শেষে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসটা থেকে কেমন শিখতে পারলে বা কী কী তোমাদের তোমাদের লাভ হলো, ঠিক আছে, বা মতামত তোমরা জানাবে, ঠিক আছে। তো শুরু করছি আজকের এই সেশন। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই 2024-এর প্রশ্ন, ঠিক আছে। দেখো, আর প্রথম প্রশ্নটাই আজকে যেটা নিয়েছি সবথেকে টাফ প্রশ্ন, মানে যতগুলো শিফট হয়েছিল তার মধ্যে এই দুটো চ্যাপ্টার থেকে সবথেকে টাফ প্রশ্ন এটাই, ঠিক আছে। মানে টাফ বলা যাবে না, এটাকে বলতে পারো অ্যাপ্লাইড প্রশ্ন, সবথেকে মানে বেশি অ্যাপ্লিকেশন এখানে আছে। তো এই প্রশ্নটা বলেছে যে একটা বল আছে যার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, টেকেন, মানে 10 সেন্টিমিটারের একটা বল কিন্তু তোমাকে নেওয়া হয়েছে। মানে আমি যদি তোমাকে এখানে বুঝিয়ে দেখাতে চাই, আচ্ছা আজকের সেশনটা একটুখানি বলে রাখি তোমাদের, আজকের সেশনটা একটু অন্যরকম হবে। এর কারণ হচ্ছে অন্যদিন আমরা কি করি, পরীক্ষার অ্যাপ্রোচটাকে, এক্সাম অ্যাপ্রোচটাকে আমরা মেন ক্যাটার করি। আজকে হবে কি, দুটো অ্যাপ্রোচকে আমরা একসাথে ক্যাটার করবো, একটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ, একটা হচ্ছে কনসেপচুয়াল অ্যাপ্রোচ। মানে আমি কনসেপ্টটাকেও তোমাদের বলতে যাব, যাতে যারা বিগিনার, যারা এক্সাম অ্যাপ্রোচটা পড়ে আগে, তারা একটু শিখে নিয়ে তারপরে এক্সাম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে চায়, তাদেরটাও যেন তাদের যে ইন্টেনশন সেটাও যেন ফুলফিল হয়। তো সেটাকেও আজকে খেয়াল রাখার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, দেখো আমাদের কাছে একটা কি আছে, তোমাদের কাছে বল আছে। বল মানে এটা কিন্তু 3D ফিগার, বাট 3D ফিগার তো এখানে এঁকে দেখানো সম্ভব নয়, তো 2D দিয়েই বুঝতে হবে। এটা একটা বল মনে করো। সো এই বলটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে, ধরো আমার কাছে বলটার যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। কি বললাম, 10 সেন্টিমিটার আছে, এবং এক্ষেত্রে একটা হোল করা হচ্ছে, এবং দুদিকে হোল করার পরে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের হোল করা হচ্ছে, এবং সেটাকে ড্রিল করা হচ্ছে, এবং থ্রু দ্য সেন্টার, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, একটা সিলিন্ড্রিক্যাল হোল করা হচ্ছে। সিলিন্ড্রিক্যাল হোল মানে কি স্যার, এর সিলিন্ডারের থ্রু দিয়ে একটা সিলিন্ড্রিক্যাল যদি হোল করা হয়, মানে খানিকটা এইরকম মাঝ বরাবর একটা কিন্তু সিলিন্ডার তৈরি হবে, এই দুধের থেকে মানে হোলটা করা হচ্ছে। মানে পৃথিবীর মনে করো উপর প্রান্ত থেকে খোঁড়া শুরু হয়েছে, নিচের প্রান্ত দিয়ে বেরিয়েছে, তো আলটিমেটলি একটা সিলিন্ডার তৈরি হবে না। তো খানিকটা এরকম সেন্সের বলতে চেয়েছে। হুইচ অফ দ্য অপশানস লিস্টেড বিলো ইজ দ্য ক্লোজেস্ট ভ্যালু টু দ্য রেশিও, মানে একটা অনুপাত বার করতে বলেছে। টোটাল সারফেস এরিয়া অফ দ্য হলোড আউট বল, মানে বলতে গেলে বাংলায় বলেছে, যেটা আমি একবার পড়ে শোনাচ্ছি বাংলাটাও। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বল নেওয়া হয়েছে, এবং এর কেন্দ্রের মধ্যে দিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নলকাকার মানে সিলিন্ড্রিক্যাল গর্ত করা হয়েছে। নিচের বিকল্পটি, মানে এই যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কি আছে বলেছে, সেটা হচ্ছে কি, মূল বলের উপরিভাগের ক্ষেত্রফলের সাথে যে ফুটো করা যে জায়গাটা রয়েছে তার উপরিভাগের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। মানে আমি আবার বলছি, ইংরেজিটা বলছি, লাস্ট লাইনটা, দ্য রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য হলোড আউট বল, মানে টোটাল সারফেস এরিয়া অফ হলোড আউট বল। হলোড এর মানেটা আমি ব্যাখ্যা করব। হলোড আউট বল, এটার সাথে কার অনুপাত নিতে বলেছে, বলেছে কি, টু দ্য সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল বল। সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল বল, এটার অনুপাত মানে এইটা বার করতে বলেছে, বাই করে, অফ দ্য অরিজিনাল বল। এত বড় কোয়েশ্চেনের এইটা হচ্ছে জাস্ট উত্তর, এইটুকু বার করতে হবে। এবার এইটা বার করতে গেলে তো অ্যাপ্লিকেশান, তাই না। এবার শোনো ভালো করে, এখান থেকে কি বলতে চেয়েছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য হলোড আউট বল, এর মানে হচ্ছে এই ফাঁকা অংশটা বাদ দিলে যে অংশটা পড়ে থাকে, মানে এই দেয়ালের অংশটা পড়ে থাকবে, এদিকের পুরো অংশটা পড়ে থাকবে, এবং এর গায়ে যতটুকু অংশ আছে সবটা পড়ে থাকবে, এদিকেও সেম, এর ভেতরের দেয়াল পড়ে থাকবে, এদিকের সমস্ত অংশ পড়ে থাকবে, এবং গায়ে যতটা অংশ আছে সবটা পড়ে থাকবে। মানে এই ক্ষেত্রফলটাকে উপরে লিখতে হবে, এবং আগে পুরোটার ক্ষেত্রফল যতটা ছিল সেটাকে নিচে রাখতে হবে, ঠিক আছে। তার মানে কি বার করতে বলেছে স্যার,
টোটাল সারফেস এরিয়া যদি থেকে মানে পুরোটার যে সারফেস এরিয়া সেটার ফর্মুলা কী হয় 4πr²। আমি পুরো বড় ব্যাসার্ধটাকে আর ধরে নিচ্ছি, ঠিক আছে, আর এই ছোট ছোট সার্কেলগুলোকে আমি স্মল আর ধরে নিচ্ছি তার রেডিয়াসটাকে, ঠিক আছে। তো 4πr² থেকে আমি যদি আমার কাঙ্ক্ষিত এরিয়াটাকে বাদ দিয়ে দিই তাহলেই উত্তর হয়ে যাবে। আমি কি করছি, সিলিন্ডারের এরিয়াটাকে বাদ দিয়ে দিচ্ছি। সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয় স্যার? সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয় ভালো করে শুনবে, এটা একটা খুব ব্যাপার রয়েছে। আচ্ছা, সিলিন্ডারের ক্ষেত্রফল বাদ দেওয়ার দরকার নেই, কেন ভেতরের তো আমরা ক্ষেত্রফল এমনিও নেব না। আমরা এই শুধুমাত্র দুটো বাটি যে দুটো একদম সার্কেল কেটে বেরিয়ে গেছে সেই দুটোকে বাদ দিই। এগুলো কত হবে স্যার? 2πr², মানে πr² হবে, মানে দুদিকে আছে মানে 2πr² হবে, তাই না? এগুলো কত করে হবে স্যার? πr² করে হবে। এটা বোঝানোর জন্য টাইম লাগছে, বাট করতে গিয়ে এত টাইম লাগবে না। মানে আমি দুটো পাইয়ের স্কোয়ারের চাকা দুদিক থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 2πr² বাদ হয়ে যাবে। এবার আমাকে বুঝতে হবে স্যার আমার বাদ চলে গেছে এই চাকাটা, পুরো সারফেস এরিয়া থেকে এই দুটো সারফেস বাদ চলে গেছে, কিন্তু স্যার আমাকে তো এই ভেতরের দেয়ালগুলো এবার নিতে হবে, কারণ ভেতরটা যখন খালি হয়ে গেছে তখন এই দেওয়ালটাও কিন্তু আমার কাউন্টিংয়ের মধ্যে পড়বে, মানে এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রফলের মধ্যে পড়বে। তো দেয়ালগুলোকে কী করে অ্যাড করবো? দেওয়ালটা কি আসলে? সিলিন্ডারের কি? সিলিন্ডারের বক্রতল। তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কী করে পাই আমরা? 2πr/h। তো 2πr/h আমাকে অ্যাড অন করতে হবে এর সাথে, মানে 2πr হচ্ছে স্মল আর, এখানে যেহেতু সিলিন্ডারের ব্যাসার্ধটা স্মল আর ইন্টু এইচ মানে কি স্যার? এই পুরো হাইটটা, মনে করো এটাও হচ্ছে রেডিয়াসের সমান, এটাও হচ্ছে রেডিয়াসের সমান, কারণ মাঝ বরাবর যাও দেখো রেডিয়াস পাবে, ওপরেও তো রেডিয়াস নিচেও রেডিয়াস, মানে 10×10 হবে স্যার এইচটা, ঠিক আছে, ওকে। আর নিচে দেখবে সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল বল। আগের সারফেস এরিয়া কত ছিল? বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। এটাই তো আমাদের কি হয়? আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। ওকে, এখানে ক্যাপিটাল R² হবে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। সো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এবার এখান থেকে বেশি টাইম লাগবে না, যদি এইটা তোমরা বের করে নিতে পারতে উইদিন 15 to 20 সেকেন্ডে, এত কথা আমি বোঝানোর জন্য বললাম, বাট তোমরা যদি বের করে নিতে পারতে তোমাদের কিন্তু এর পরের পোর্শনটা করতে হয়তো হার্ডলি 10 সেকেন্ড লাগবে, ঠিক আছে, মানে তুমি 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবে। এবার দেখো এখানে আর এর মান হচ্ছে আমার কাছে কত? 10। তাহলে কি হবে? তুমি যদি দেখো আর এর মান যদি 10 হয় তাহলে এখানে 10² মানে 100 হয়ে যাবে, আর 4 দিয়ে গুণ করলে কত হবে? 400, তো হয়ে যাবে 400π, তাই না? এবং এখানে তুমি দেখো আর স্মল আর এর মান 1, 1 স্কোয়ার করলে একই হবে, তাহলে 2 1 2, মানে 2π হবে। এবং তুমি যদি দেখো এখানে স্মল আরটা আবার 1, তাহলে 20 1 20, 20 2 20 1 20, 20 2 40, মানে 40 হবে স্যার পাই। আর নিচে কত আছে? নিচে আছে 4, আর এখানে r² মানে 10² মানে 100, 100 আর এখানে 400, তো 400π স্যার, ওকে। তো তার মানে তুমি দেখো এখানে তুমি যদি দেখো 400 থেকে আমি যদি 42 বিয়োগ করি, তো হিসেব অনুযায়ী আমার কত পড়ে থাকে স্যার? ঠিকঠাক করলাম কিনা একবার দেখে নাও। 40 2 20 2 40, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা আছে আমার কাছে 20 2 40, সরি এটা তো প্লাসে আছে না, তো এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত? বিয়োগ করতে হবে তোমার প্লাসের যোগ করতে হবে প্লাসের 38, মানে হয়ে যাবে 438 পাই, তাই না? আর নিচে আসবে 400π। তো কাটাকুটি করো, কত হবে? বলবে স্যার কাটাকুটি করলে হবে 219, 2 দিয়ে কাটলে আর নিচে হয়ে যাবে 200, তারপরে 100% অপশান নাম্বার ডি কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। তো এটা খুবই ভালো কোয়েশ্চেন ছিল, খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং 1-2বার তোমরা এটাকে রিভিশন করবে এই কোয়েশ্চেনটা অন্তত। বাকি কোয়েশ্চেনে যে খুব ভালো লেভেল আছে এমনটা নয়, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো লেভেল আছে, একবার একটু দেখে নিও, ঠিক আছে। চলো এবারে চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। দেখো এখানে কি আছে ভালো করে দেখবে কোয়েশ্চেনটা বা অ্যান্সার করার চেষ্টা করবে। বলেছে ওয়াটার ফ্লোজ ইনটু আ ট্যাঙ্ক হ্যাভিং ডাইমেনশন অফ ইটস বেস, বলেছে যার বেসের ডাইমেনশন হচ্ছে এত, থ্রু আ রেক্ট্যাঙ্গুলার পাইপ, মানে একটা পাইপ দিয়ে জল তোমাদের কাছে ভরছে, ঠিক আছে। হ্যাভিং ডাইমেনশন গিভেন এত এত, ডাইমেনশন মানে প্রথমটা হচ্ছে আমার দৈর্ঘ্য, দ্বিতীয়টা হচ্ছে আমার প্রস্থ, ঠিক আছে। এবং অ্যাট দ্য রেট মানে কি? রেট, কি রেটে জলটা আসছে মানে ওই পাইপ দিয়ে, সেটা হচ্ছে এটা। ইন হোয়াট টাইম উইল দ্য ওয়াটার রাইজ বাই 2 মিটার, মানে 2 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাবে জলস্তর। তো ধরো একটা আমাদের কাছে ট্যাঙ্ক আছে, তো ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা জানি কি একটা ভূমির ক্ষেত্রফলের ব্যাপার থাকে,
কারণ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে ট্যাঙ্কের আয়তন পেয়ে যায় যতটা জল থাকে। হ্যাঁ কিংবা না? এগুলো নিশ্চয়ই বেসিক জিনিস জানা আছে, নাহলে আমি বলে দিলাম, শুনে নাও। ওকে, তো দেখো ভালো করে, আমরা জানি ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে আমরা কি পাই? আমরা আয়তন পাই। দেখো ট্যাঙ্কটায় কতটা জল আছে? 2 মিটার উচ্চতা পর্যন্ত জল ভরেছে। ধরো 2 মিটার হচ্ছে এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, তাহলে জল কতটা আছে স্যার? ভূমির ক্ষেত্রফল ইন্টু 2। তো ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে কি বলবে স্যার? 200 মিটার, তো এর দৈর্ঘ্য আছে, ডাইমেনশন মানে কি? প্রথমটা দৈর্ঘ্য, দ্বিতীয়টা প্রস্থ। তো এটা হয়ে যাবে প্রস্থ, মানে ভূমির ক্ষেত্রফল হয়ে গেল। তার সঙ্গে 2 দিয়ে গুণ করে দাও, তার মানে এই পার্টিকুলার জলতলের যে আয়তন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, মানে জলের যে আয়তন সেটা আমরা পেয়ে গেলাম। তো এই জলটা কি দিয়ে ভরেছে? পাইপ দিয়ে ভরেছে। পাইপের তুমি যদি দেখো, পাইপের দৈর্ঘ্য এবং প্রস্থটাকে তুমি যদি গুণ করো, তো পাইপের যে মুখ, সেই মুখের ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে। তো যে পাইপ দিয়ে জল আসছে, সেই পাইপের তুমি কি পেয়ে যাবে? মুখের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। বলো হ্যাঁ কিংবা না? পেয়ে যাবে। তো মুখের ক্ষেত্রফলটা কত স্যার? এটা হচ্ছে 1.5 ইন্টু 1.25, এটা হয়ে গেল মুখের ক্ষেত্রফল। তো জল কতটা আসছে কি করে বুঝবে? এইটা বোঝার জন্য তুমি দেখবে যে এটা হচ্ছে জলের রেট। তো পাইপের মুখের ক্ষেত্রফলকে তুমি যদি জলের আসার রেট দিয়ে গুণ করো, তাহলে জলের আয়তন পেয়ে যাবে। তো এখানে আছে কিলোমিটার প্রতি ঘন্টা, আর কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যেহেতু সমস্তটাই মিটার প্রতি সেকেন্ডে রেখেছি, তো আমরা 5-18 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল কি? জলের মিটার প্রতি সেকেন্ডের রেট। তো মুখের ক্ষেত্রফলকে যখন আমরা জলের রেট দিয়ে গুণ করি, তখন আলটিমেটলি কি হয়? আমাদের কতটা জল ঢুকছে এক সেকেন্ডে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতটা জল এখানে আমাদের ঢুকেছে সেটা আমি পেয়ে গেলাম। এবং আমাদের জল কতক্ষণ ধরে জল ঢুকেছে সেটা তো আমি জানি না, সেটা আমি ধরে নিচ্ছি টি সেকেন্ড ধরে জলটা ঢুকেছে, তবে গিয়ে এই জলটা পূর্ণ হয়েছে। তাহলে আমার টি এর মানটা বেরিয়ে যাবে। তো টি এর মানটা জানতে চেয়েছে। এই যে এতটা বোঝালাম, এই বোঝানোর পিছনে উদ্দেশ্য এটা ছিল, স্যার একদিকে আমাকে রাখতে হবে যে এই যে আমাদের কাছে রয়েছে ট্যাঙ্কের কতটা জল আছে তার আয়তন, আর অন্যদিকে রাখতে হবে পাইপ দিয়ে কতটা জল ঢুকছে সেটা। দুটো সমান করে দিলে উত্তর হয়ে যায়। এবার আমি যখন এটাকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে করবো, তখন না আমি ছবি আঁকবো, না আমি এত কিছু লিখবো, পটাপট দুদিকে লিখবো, টি দিয়ে কেটে বেরিয়ে যাব। এটাই তো হিসেব, তাই না? এটাই হচ্ছে, তোমরা বুঝতে পারছো আশা করি। ওকে, সো এইটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমাদের কিন্তু উত্তর অনায়াসই চলে আসবে। ঠিক আছে, মনে রাখতে হবে এখানে উত্তর চেয়েছে মিনিটে, তো যে উত্তরটা আমাদের কাছে আসবে সেটাকে আমাকে ভেবে চিন্তে ঠিকঠাক করে উত্তর দিতে হবে। ঠিক আছে, মানে তাড়াহুড়ো করে ভুল করলে হবে না। ঠিক আছে, এবার আমরা যতটা কাটা যায় কেটে দাও। 20 দিয়ে এখানে 20 কেটে দাও, এখানে 10 পড়ে থাকবে। এখানে তুমি এটাকে না, এটা একটা এর জন্য 10 আসবে, এর জন্য মানে 1000 করে দাও, এটাকে পুরোপুরি, খেলা শেষ। ওকে, ডান। এবার তুমি একটা কাজ করো, এবার এখান থেকে কাটো, 5 দুগুণ 10। ঠিক আছে, আর তোমার এখানে 15 চলে এসছে, তো 15 10কে 150। ওকে, এইবারে চলে আসো, এটা হয়ে গেল। এবার হচ্ছে 125 আছে, মানে 5 দুগুণ 10 আর 5 25 125। ঠিক আছে, এবার তুমি একটা কাজ করতে পারো, অনেকভাবে অনেক কিছু করা যায়। তো একটা কাজ করা যায়, এখানে আর উপরে কিছু নেই, তাই তো? 4 25 140, তো ওদিকে নিয়ে চলে যাও। তো টি সমান সমান কত হবে? ওপরে স্যার এখানে পড়ে আছে 2 দুগুণ 4 দুগুণ 8, এখান থেকে উপরে গেলে 40, এখান থেকে উপরে গেলে 18। কিন্তু এটা সেকেন্ডে এসে, এটাকে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কেটে যাবে, 3 6 18, তাই না? 3 4 12, 8 12 96। সো 96 মিনিট কিন্তু আমার কাছে লাগবে এই পুরো জলটা ভর্তি হতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। ঠিক আছে, এবার চলে আসি, এই কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। দেখো এই যে পার্টিকুলার কোয়েশ্চেনটা আছে, এটা কিন্তু খুব হাতিঘোড়া কোয়েশ্চেন না, বাট দেখতে হবে, দেখে অ্যান্সার করতে হবে। দেখো কি বলেছে এখানে, বলে যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে তার উপরিভাগের ক্ষেত্রফল 704 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তো আমি উপরিভাগের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, আমি ধরেছি প্রথমে ছিল R1, ব্যাসার্ধটা বেড়ে হয়েছে R2। তো ব্যাসার্ধর অনুপাত সেটাই বলেছে, ব্যাসার্ধ কতটা বেড়েছে? 2 সেন্টিমিটার। তাহলে R2 মাইনাস R1 এর মান হচ্ছে আমার কাছে স্যার 2। বলো খেলা শেষ। এবার আমি দেখতে পাচ্ছি যে স্যার আগের এখন বর্তমানের যে যেটা পাবো সমগ্র তলের ক্ষেত্রফল বলি বা যাই হোক, সেটা কত হবে স্যার? উপরিভাগের ক্ষেত্রফল সেটা হবে 4 পাই R2 স্কোয়ার।
আর আগে ছিল কত 4πr1², দুটোর অন্তর কতটা বেড়েছে সেটা দেওয়া আছে 704। তো সেখান থেকে আমি যদি দেখি, আমি যদি আমার টেকনিক লাগাই তো 4π কমন চলে আসবে, আর সেইটা দিয়ে নিচে এদিকে ভাগ করে দিতে পারবো। তো আলটিমেটলি r1² মাইনাস r2² মাইনাস r1² সমান সমান 704, আর তাকে 4 দিয়ে ভাগ করবো আর পাই দিয়ে ভাগ করবো। পাই মানে 22/7, তো 22কে নিচে লিখবো, উপরে 7 লিখবো। ঠিক আছে, খেলা শেষ। ওকে, এবার আমি এটা জানি কি এটার মান হয় কি আর a² মাইনাস b² ফর্মুলা। তো r1 প্লাস r2 ইন্টু r2 প্লাস r1 করো, আর r2 মাইনাস r1 করো। ঠিক আছে, কি বললাম? আর এটা কাটাকুটি করতে পারো, কত হবে তোমার কাছে? 6×11 66, 4×11 44। ঠিক আছে, আর 4×2 8, তো 28টা 64, 27টা 56 হবে। এবার এইটার মান তুমি জানো কি 2, তা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে r2 প্লাস r1 এর মান হয়ে যাবে কি 28। তাহলে এটা হয়ে গেল। এবার দুটো ইকুয়েশনকে যোগ করে দাও, r2 যোগ করলে 2r2 হয়ে যাবে। আর এখানে কি হবে স্যার? r1 যোগ করলে কেটে যাবে, আর যোগ করলে 30 হয়ে যাবে। তাহলে r2-র মান কত স্যার? r2-র মান হচ্ছে স্যার 15। তাহলে r2টাই তো বড় ছিল আর r1টা তো ছোট ছিল। তাহলে বলেছে যে বৃদ্ধির পর গোলকটির ব্যাসার্ধ কত হবে নির্ণয় করো। তাহলে উত্তর হবে তোমার 15। যদি বলে বৃদ্ধির আগে ব্যাসার্ধ কত ছিল, তাহলে উত্তর হবে তোমার 13। ঠিক আছে, ওকে। সো এটা বুঝে নিতে হবে। এবারে চলে আসি এই কোয়েশ্চেনটা, দেখবে ভালো করে কি আছে তোমার কাছে। বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স ইচ মেজারিং এত 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 সেন্টিমিটার রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট আ ওয়াল, এত পুরো লেন্থ, ব্রেথ এবং হাইট বলে দিয়েছে। এবং সেখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখানে একটু ট্রিক দিয়ে দিয়েছে যে এটা আলটিমেটলি 10% এর মধ্যে মর্টার ইউজ হয়েছে। এবারে মানেটা আমি একটু বলে দিই, ভালো করে শুনবে। দেওয়ালে তো শুধু ইট ইউজ হয় না, ইট ছাড়াও মশলাপাতি অনেক কিছু ইউজ হয়, তাই না? তো সেই পুরো জিনিসটা দেয়ালের ইট বাদে বাকি পার্ট যেটা ইউজ হয় সেটাকে মর্টার বলা হয়। ঠিক আছে, কি বললাম? মশলা। তো সেই জন্য আমি কি করব, আমাদের শুধুমাত্র ইটের আয়তনটাকে দিয়ে ভরাট করছি, মশলার হিসাবটা নেব না। তো আমরা এই জন্য বুদ্ধি লাগাবো, বলবে স্যার 10% যদি কোনো জিনিসের মধ্যে মশলা ঢুকে থাকে তাহলে 90% সলিড ইট আছে। ঠিক আছে, কি বললাম? মানে 100%-এর মধ্যে 10% মশলা, 90% ইট আছে। এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ইটের এই মেজারটা দিয়েছে, মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা একটা ইটের। তো সেক্ষেত্রে আমি যদি দেখি 24 × 12 × 8, তো এটা হয়ে যাবে কি সেন্টিমিটারের হিসাবে। এটা কিন্তু একটা ইটের কি হয়ে যাবে বলো? একটা ইটের তোমার কাছে আয়তন। ঠিক আছে, কি বললাম? আর এখানে সব করা দেওয়া আছে মিটারে। তুমি চাইলে পুরোটাকেও মিটারে নিয়ে যেতে পারো, পুরোটাকেও সেন্টিমিটারে নিয়ে যেতে পারো। আমি পুরোটাকে মিটারে নিয়ে আসছি। ঠিক আছে, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে আসার একটাই রাস্তা হচ্ছে স্যার কি, দেখো যদিও এখানে বেশিরভাগ সেন্টিমিটারে আছে, তুমি চাইলে সেন্টিমিটারও নিয়ে যেতে পারো, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি সেন্টিমিটারে নিয়ে যাই, চলো সব থেকে ভালো। তো সেন্টিমিটারে যদি নিয়ে যাই, তো ভালো করে একটা জিনিস খেয়াল করবে, আমার কাছে যে ওয়ালটা তৈরি হয়েছে সেই ওয়ালটা হচ্ছে 24 মিটার, মানে 2400 সেন্টিমিটার। স্যার 8 মিটার মানে 800 সেন্টিমিটার, আর 60 সেন্টিমিটার, তো এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো দেয়াল। কিন্তু এই দেয়ালের মধ্যে তুমি আমাকে বলো, এই দেয়ালের মধ্যে মশলাও আছে, ইঁটও আছে, কিন্তু আমাকে শুধু ইঁটটার মেজারমেন্ট দিয়ে দিয়েছে, তো ইঁটে নিয়ে আসতে হবে সব কিছু, মশলাটাকে বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে 100% দেয়ালের কোয়ান্টিটি, আর আমাকে 90% দেওয়ালের কোয়ান্টিটিতে কনভার্ট করতে হবে। বলে স্যার কেন? তার কারণ হচ্ছে আমি চাই শুধুমাত্র ইঁটের আয়তনটা কত, তো ইঁটের আয়তন পেয়ে গেলাম। এবার এই আয়তনটাই ইঁট দিয়ে তৈরি হয়েছে। একটা ইঁটের আয়তন কত স্যার? 24 12 8। তো সেই একটা ইঁটের আয়তন যখন আমি দেখবো 24 12 8কে গুণ করলে এটা হচ্ছে একটা ইঁটের আয়তন। টোটাল আয়তন হচ্ছে ইঁট দিয়ে এতটা, একটা ইঁটের আয়তন এত, ভাগ করলে ইঁটের সংখ্যা পেয়ে যাবো, খেলা শেষ। তো এইটুকুই তো হিসেব। এটা কেটে যাবে। তুমি যদি দেখো এটা আর এটা কেটে দাও, এটা সরি, এত কাটলে তো হবে না। ঠিক আছে, হয়ে গেল। এইবার তুমি দেখো কত কাটতে পারো। স্যার 2400 আছে, তো কাটলে এখানে 100 চলে আসবে, বেশ। আর তোমার কাছে এখানে চলে আসবে 5 12 60, হ্যাঁ। আর এখানে চলে আসবে তোমার কাছে কত? 8 কেটে গেল। তো এখানে 5 9 45, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, 45,000। তো 45,000 খানা কিন্তু আমাদের কাছে ইঁট লাগবে, এটা মাথায় রাখতে হবে। এবারে চলে আসি এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, দেখবে দেখো এখানে পরিষ্কারভাবে বলেছে যে অ্যান অর্ডার ওয়াজ প্লেসড ফর দ্য সাপ্লাই অফ এ কার্পেট হুজ ব্রেথ হচ্ছে এত মিটার এবং হুজ লেন্থ হচ্ছে এত টাইমস অফ দ্য ব্রেথ। মানে তোমার কাছে প্রস্থ দেওয়া ছিল 6 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্থের 1.44 গুণ।
তো লেন্থ আমাদের কাছে, ব্রেথ কিন্তু আমার কাছে দেওয়া আছে কত, 6 মিটার, আর তার মানে লেন্থ কত স্যার, 6 × 1.44, এটা দেওয়া আছে, খেলা শেষ। এবার বলছে প্রথম কার্পেটের তুলনায় কার্পেটের দৈর্ঘ্য 40% বেশি। কত, ইংরেজিটা খেয়াল করো, 40% বেশি, তাই না, দৈর্ঘ্যটা। তাহলে দৈর্ঘ্যটাকে তুমি কি করো, চেঞ্জ করে 6 × 1.44, তোমাকে কি করতে বলেছে, 40% বাড়াতে বলেছে। 40% মানে 4/10, আর 4/10 লিখতে পারো, এটাকে 2/5ও লিখতে পারো। তাহলে 5 ইউনিট থেকে 2 ইউনিট বাড়িয়ে দাও, তাহলে 7/5 ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ব্রেথটাকে বাড়াতে বলেছে কত স্যার, ব্রেথটাকে বাড়াতে বলেছে, প্রস্থটাকে বাড়াতে বলেছে 25% বেশি। 25% মানে কি স্যার, 1/4, মানে প্রতি 4 ভাগে 1 ভাগ বৃদ্ধি পায়। তো বর্তমানে হয়ে যাবে 5/4 গুণ করলে বর্তমানে কত হবে, তাই না, 4-এ 5 বেড়েছে, 6-এ কত হবে। সো এটা হচ্ছে বর্তমান প্রস্থ। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো হিসেব অনুযায়ী, এবার বলছে কস্ট অফ দ্য কার্পেট 45 টাকা পার স্কোয়ার মিটার, তাহলে বর্তমানে তার কত টাকা খরচা হচ্ছে সেটাই কিন্তু জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কার্পেট বর্তমানে। দেখো ভালো করে, বর্তমানে তার কতটা এরিয়া দেখো, সেই এরিয়ার উপরেই তো হিসাব হবে। তো দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 6 × 5/4, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 1.44 × 7/5, এটা হচ্ছে ক্ষেত্রফল। তার মানে এখানে পয়েন্টে 2 শূন্য পয়েন্ট তুলে দিয়ে 2 শূন্য নামিয়ে দাও, তাহলে পয়েন্টের ক্যালকুলেশন বাদ। এই পুরো সংখ্যাটা ভালো করে শুনবে, এই পুরো সংখ্যাটাকে আমাকে গুণ করতে, প্রতি স্কোয়ার মিটার 45 টাকা করে খরচা হয়, ইন্টু 45 করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে টোটাল কত খরচা হয়, এবার আমি বের করব না কেন, ভালো করে শুনবে একটা কথা, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এগুলো কিন্তু খুব খাঁটি কথা। 5 এখানে কেটে গেল স্যার, আর 4টাকে আমাকে কাটাতে হবে। 4টাকে কাটাতে গিয়ে দেখলাম 3-4 12, 4-6 24, নিচে 0 0 আছে, মানে দুঘর আগে পয়েন্ট বসবে, প্রত্যেকটা অপশানে দুঘর আগে পয়েন্ট, তো ভয় পাবে না, সুবিধা আছে। আমি লাস্ট ডিজিট চেক করব, ভালো করে শুনবে। তো এখানে 5 আছে, তাই না, 5 আছে। আর দেখো আরেকটা জিনিস করতে পারো তুমি, খুব ভালো হয়, একটা শূন্য তুমি এখান থেকে বার করে নাও, দেখো তাহলে আরও সুবিধা হবে। 5-9 45, আর এখানে একটা কাজ করো, 5 20 100, আর একটা কাজ করো 2 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 10 আর 18। এবার কেন বললাম সুবিধা হবে, 8-9 72, লাস্ট ডেট চেক করো, 8-9 72 মানে হচ্ছে 2, 2 6 2 12, তাই না, 6 2 12 মানে আবারও 2, আর দেখো একবার ভুল বললাম হচ্ছে, আচ্ছা হ্যাঁ স্যার, 8-9 72 2, 8-9 72 2, 6 2 12 2, 6 2 12 2, 2 আর সাথে কত 14, তার মানে লাস্টে 4 আসবে স্যার, লাস্টে পয়েন্টের পরে এক ঘর আগে পয়েন্ট 4 আসবে স্যার, পয়েন্ট 4 এখানেই আছে একমাত্র, পয়েন্ট 8, পয়েন্ট 2, পয়েন্ট 6, তাহলে 100% অপশান সি আসবে। মানে এই কোশ্চেন, এই গুণটা তো আমি করবো না, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। এবারে চলে আসি এখানে, given that 1 cubic centimeter of marble যার ওয়েট হচ্ছে 25 গ্রাম, দ্য ওয়েট অফ দ্য কিউবিক্যাল মার্বেল ব্লক যেটা 28 সেন্টিমিটার ইন উইথ অ্যান্ড 5 সেন্টিমিটার থিক ইজ এত। দেখো এইখানে কিন্তু হেভি সুন্দর কোয়েশ্চেন, এটা বলেছে একটা 1 কিউবিক সেন্টিমিটার মার্বেল, মানে যার 1 কিউবিক সেন্টিমিটার মানে কি, যার আয়তন হচ্ছে 1 কিউবিক, তাহলে 1 সেমি কিউব মার্বেলের যে ওয়েট সেটা বলেছে 25 গ্রাম, ঠিক আছে। তোমাকে বলা আছে যে পুরো কিউবিক্যাল যে মার্বেলটা আছে, যে ব্লকটা আছে, যে ঘনকাকার যে মার্বেলের ব্লক, সেটা আছে 112 কেজির। তো 112 কেজির মানে হচ্ছে, 112 কেজি মানে হচ্ছে আমার কাছে 112 পিঠে 3টে 0 গ্রাম। তো আমি এর মধ্যে কত কিউবিক সেন্টিমিটার আছে খুঁজে পাওয়ার জন্য কি করব, এই টোটাল আয়তনকে, এই টোটাল ওজনটাকে ভাগ করে দেবো, তাহলে ভেতরে কত সেমি কিউব ঢুকে আছে পেয়ে যাব। তাহলে 112,000 ভাগ, এটা হচ্ছে 25। স্যার 25 দিয়ে ভাগ করতে গেলে এত কসরত করতে হবে না, 112 একটা শূন্যকে আলাদা করে দিন, আর পিছনে 2 শূন্য মানে 100 আছে, আর 25 দিয়ে 100কে কাটলে 4 হয়ে যায়, তাহলে 4 2 8, 4 1 4, 4 1 4, এতটা স্যার, তার মানে সেমি কিউব কিন্তু জিনিস এর মধ্যে ঢুকে আছে। এইবার তুমি চেক করো এই পার্টিকুলার আয়তনটা তৈরি করতে কি করা হয়েছে, ভালো করে শুনবে। বলেছে যে আচ্ছা, কিউবিক্যাল মার্বেলের যে ব্লক, তার ক্ষেত্রে কি আছে, তার উইথ মানে তার প্রস্থ হচ্ছে 28 স্যার, তার হ্যাঁ, উইথ অ্যান্ড এত মিটার থিক, তার উচ্চতা বলো বা তার গভীরতা বলো, সেক্ষেত্রে 5। তার লেন্থটা বার করতে বলেছে, আর লেন্থ আমি ধরে নিচ্ছি এল, তাহলে এইটাই তো তার আয়তন হওয়া উচিত, মানে এই দুটো সমান হওয়া উচিত। তো এখানে এল এর মান কত হবে স্যার, 4480, আর তাকে ভাগ করব আমরা 28, আর এখানে 5 দিয়ে ভাগ করব, এই তো হিসেব নিকেশ, ক্যালকুলেশন করব, ঝপা ঝপ অ্যান্সার আমাদের চলে আসবে, কিচ্ছু নেই এখানে। হ্যাঁ,
তো অ্যান্সার বার করলে হয়ে যাবে। তো চলো কাটাকুটি করা যাক, 5 × 8 = 40, আর 5 × 9 = 45, 5 × 6 = 30। তো আমাদের কাছে যদি আমি হিসেবও লাগাই, বুদ্ধিও লাগাই, 8 × 2 = 16 হয় স্যার। লাস্টে 2 এখানে আছে, তো অপশান নাম্বার সি হয়ে যাবে, আমাকে চেক করার দরকার নেই। ঠিক আছে, কি বললাম? তো চলো পরবর্তী কোয়েশ্চেনে আমি চলে আসি। এবার চলে আসি দ্য সাম অফ দ্য লেন্থ, ভালো করে বুঝবে। বলেছে দ্য সাম অফ দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড দ্য হাইট অফ দ্য কিউবয়েড। কিউবয়েড মানে হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আমাদের কাছে আয়তঘনক। আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি দেওয়া থাকে, এল যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি এইচ হয়, তো ওর যে কি হয়, ওর যে যে এটা হয়, কর্ণটা হয়, সেটা লেন্থ হয় L² + B² + H², তার রুট ওভার, তাই না? তো এই যে মানটা না, এই মানটা দ্য সাম অফ দ্য লেন্থ অফ, আচ্ছা সেই মানটা পরে আসছি। এবার বলছে সাম অফ দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড কিউবয়েড, সেটা বলে দিয়েছে। যোগফলটা বলে দিয়েছে কত? যোগফলটা বলে দিয়েছে 38, এবং এর ডায়াগোনাল বা কর্ণটা বলে দিয়েছে কত? কর্ণটা বলে দিয়েছে 22। ঠিক আছে, কর্ণটা বলে দিয়েছে 22। তোমাকে বলেছে সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড বার করতে। ঠিক আছে, ভালো করে দেখে নেবে কতগুলো কথা বলেছে। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার যোগফল 38 এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 22, তাহলে বলেছে আয়তঘনকের মোট উপরিভাগের ক্ষেত্রফল বার করতে। উপরিভাগের ক্ষেত্রফল কি সেটাও একবার তোমাদেরকে বলে দিই। উপরিভাগের ক্ষেত্রফল হচ্ছে পুরো মানে সারফেস এরিয়ার হচ্ছে কি ঘনকের ক্ষেত্রে 2 × দৈর্ঘ্য × প্রস্থ, প্রস্থ × উচ্চতা, আর দৈর্ঘ্য × উচ্চতা, মানে সবকটা কম্বিনেশন, এটাকে বলে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা বার করতে বলেছে। তো এর জন্য আমাদের একটু অ্যালজেব্রা দরকার আছে। আচ্ছা, এটাকে যদি আমি স্কোয়ার করে দিই বোথ সাইড, কি হবে? L² + B² + H² = 22 ঠিক আছে, সমান কত হবে? 22 এর জন্য আমাদের একটু অ্যালজেব্রার দরকার আছে। কি স্যার? আমরা ছোটোবেলা থেকে জানি A + B + C হোল স্কোয়ারের ফর্মুলা, তো সেটাই আমরা অ্যাপ্লাই করবো এখানে। L + B + H এর স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হবে স্যার? L² + B² + H² + 2 × LB + BH, সবকটা কম্বিনেশন নিতে হবে, আর LH, মনে পড়ে? হয়ে গেল। তো এর প্রত্যেকটা মান দেওয়া আছে। এর মানটা কত স্যার? 38, তার মাথায় হোল স্কোয়ার। এই পুরো মানটা হচ্ছে 22 স্কোয়ার, এদিকে নিয়ে চলে আসো, তাহলে 22 স্কোয়ার। তো এই মানটাই তো হবে 2 × LB + BH + LH। তো তুমি ভালো করে দেখো, এটা A² - B² ফর্মুলা, মানে A - B × A + B, মাইনাস করলে কত হবে? 16, প্লাস করলে কত হবে স্যার? 40, আর এখানে এর 2 × কি পড়ে থাকবে? LB BH + LH। তো 4 × 16 = 64, তার মানে সরি ঠিক করলাম, 6 দাও 8, 2 1 দাও 3, ঠিক আছে। আর যোগ করলে কত হবে স্যার? 50, সরি 30 40 50 60 হবে, 60। তো 6 × 16 = 96, তো হিসাব অনুযায়ী হবে 960। তাহলে উত্তর কোনটা হবে স্যার? অপশান নাম্বার সি। চলো, ওকে, ডান ডান ডান। এবার চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। এখানে যেটা বলেছে, দ্য ভলিউম অফ দ্য ওয়াল দ্যাট ইজ 5 times অ্যাজ হাই অ্যাজ ইট ইজ ব্রড অ্যান্ড 8 times অ্যাজ লং অ্যাজ ইট ইজ হাই, ঠিক আছে, ইজ এত কিউবিক মিটার। বাংলায় বললে একটা দেওয়ালের আয়তন দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে কত? 12.8 ঘনমিটার, ঠিক আছে, ঘনমিটার। এবং তোমাকে বলেছে কি দেওয়ালটি তার প্রস্থের 5 গুণ, এই যে বলেছে না, তাহলে 5 times অ্যাজ ইটস হাইট, ঠিক আছে। তো হাইট অ্যাজ ইট ইজ ব্রড, মানে তার যে ব্রড, তার যে চওড়াটা, সেই চওড়াটা হচ্ছে কি তার হাইটের কত? 5 গুণ। এইটা ঘুরিয়ে বলেছে এখানে, ল্যাঙ্গুয়েজটা ওই জন্য আমি দুবার ডিকোড করে দিলাম। তার মানে এটাকে বুঝতে হবে। এবং বলেছে 8 times অ্যাজ লং অ্যাজ ইট ইজ হাই, ঠিক আছে। তার মানে এখানে যেটা বলেছে যে যতটা হাই তার 8 গুণ তুমি যদি দেখো, সেই পার্টিকুলার ব্রডনেসের সঙ্গে, মানে সেটা কিন্তু তোমাকে তুলনা মানে সরি, ইট ইজ হাই অ্যাজ লং মানে কি যতটা তার দৈর্ঘ্য, অ্যাজ ইট ইজ হাই, ঠিক আছে। তার মানে এইখানটা তোমাকে ঘুরিয়ে বলেছে যে উচ্চতার যে 8 গুণ সেটা কিন্তু সে লম্বা, ঠিক আছে। এইখানে ল্যাঙ্গুয়েজটা একটু জটিল আছে, তো বাংলাটা দেখলে তুমি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সেখান থেকেই বলছি, দেখো ভালো করে, প্রস্থের 5 গুণ উঁচু এবং উচ্চতার 8 গুণ লম্বা। বলে স্যার এটাকে ডিকোড করবো কী করে? আমি একটা কাজ করছি স্যার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাই তো লাগবে, আমি উচ্চতাকে 1 ধরে নিচ্ছি। তাহলে আমাকে বলেছে সরি, আমি বেসটাকে 1 ধরে নিচ্ছি, মানে ভূমিটাকে 1 ধরে নিচ্ছি, তো প্রস্থটাকে, সরি ভূমি না, প্রস্থটাকে 1 ধরে নিচ্ছি। প্রস্থের 5 গুণ হচ্ছে দেওয়াল ততটা উঁচু, তাহলে এর 5 গুণ করলে কত হবে স্যার? 5। আর বলেছে উচ্চতার 8 গুণ লম্বা, তো উচ্চতার 8 গুণ লম্বা, ঠিক আছে। তো উচ্চতার 8 গুণ লম্বা মানে 5 × 8 = 40 হবে স্যার, ঠিক আছে।
তো হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের রেশিও। তো এটাকে মনে করো 40x, এটাকে মনে করো x, আর এটাকে মনে করো 5x। ওকে, ডান। এবার আমরা জানি কি এটা শুধু ল্যাঙ্গুয়েজের মানে বেশি জটিল করেছে, মানে অঙ্কে কিছু নেই এখানে। এবার বলছে যে এক্ষেত্রে তোমাদের কাছে কিউবিক মিটার মানে এতটা ভলিউম আছে। এবার আমি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলেই ভলিউম পেয়ে যাই। তো 40x ইন্টু এক্স ইন্টু 5x, 40 আর 5 আমি একবার গুণ করে দেবো, চলো একবার গুণ করে দিই। 200, 40 আর 5 200, আর একে গুণ করলে 200, আর এক্স কিউব। এটার যে মান হবে না, সেই মানটাই হবে কত তোমাদের কাছে আছে 12.8। দেখো এর মিটারেও আছে সেন্টিমিটারও আছে, আমি আমার সুবিধার জন্য কী করছি সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর এখানে যেহেতু কিউবিক আছে তাহলে 103 বার গুণ হবে। তার মানে 0.8 100 হবে 3 বার গুণ। এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, গোলমাল হয়ে যাবে। এবার আমি একটা কাজ করছি, দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য এই 2 দিয়ে কেটে দিলাম আমি, এখানে ধরে নাও 6 দুগুণ 12, 4 দুগুণ 8। এবার আমি কি করছি, এখানে ধরো দুটো শূন্য, একটা শূন্য নিয়ে নিচ্ছে এর সাথে, তাহলে 64, আর এখানে পড়ে থাকবে একটা শূন্য, আর এখানে দুটো শূন্য, মানে 3টে শূন্য পড়ে থাকবে। আমি জানি 4কে কিউব করলে 64 হয়, 10কে কিউব করলে 1000 হয়, তাহলে 4 ইন্টু 10 মানে 40 হয়ে যাবে স্যার এক্সের মান। তো এক্সের মান হয়ে যাবে 40, কত হয়ে যাবে সেন্টিমিটার। তো এটাই হয়ে যাবে, আর এক্সটাই হচ্ছে ব্রেথ, তো ব্রেথটাই জানতে চেয়েছিল, তো সেক্ষেত্রে আমার 40ই উত্তর হয়ে যাবে। তো চলো এবার বলছি, ইফ আ রেগুলার পলিগন হ্যাজ 35 ডায়াগোনাল, দেন দ্য সাম অফ ইটস ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। আচ্ছা, ডায়াগোনাল দেওয়া আছে স্যার, ইন্টিরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা n-2 ইন্টু 180 হয়। এন কি স্যার, এন হচ্ছে বাহু সংখ্যা, তো ডায়াগোনাল দেওয়া আছে, বাহু সংখ্যা তো দেওয়া নেই, কি করে বার করব? মনে রাখবে, ডায়াগোনাল বা কর্ণ দেওয়া থাকলে বাহু সংখ্যা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু n-3 ভাগ 2। মানে কোনো একটা বলতে পারো বহুভুজের যদি n সংখ্যক বাহু থাকে, তার ডায়াগোনাল থাকবে n ইন্টু n-3 ভাগ 2। তো সেটা সমান সমান 35 দেওয়া আছে, n এর মান বের করে নেবো, কোনাকুনি গুণ করো, n ইন্টু n-3 সমান 70। এমন দুটো সংখ্যা কল্পনা করো, কখনোই আমি সলভ করবো না, এমন দুটো সংখ্যা কল্পনা করো যাদের গুণ করলে 70 হয়। বলে 7 10 কে 70, চেক করার পালা। স্যার 10 ইন্টু 7, স্যার দেখা যাক তো স্যার, এই 7টা লিখতে পারি 10 - 3, যেহেতু এন এর মান 10 ধরেছি, 10 - 3 7, ইয়েস স্যার লিখতে পারি। তাহলে এন এর মান 100% হচ্ছে 10, তাহলে এন এর সলিউশন কত হয়ে গেল স্যার 10। তার মানে 10খানা বাহু আছে স্যার, এখানে বসিয়ে দিন 10 - 2 মানে 8, 8 ইন্টু 180 করলে অন্তর্কোণের সমষ্টি পেয়ে যাবে 64, 4 হাতে 6, 8 আর 6 কত হবে স্যার 14। তার মানে উত্তর হয়ে যাবে স্যার 146। একবার দেখে নাও, 28টা 64, সরি 64, 4 হাতে 6, 14, 144-এর পিঠে 0, মানে অপশান নাম্বার বি। পরের কোয়েশ্চেনে চলে আসি। The area of the base of a rectangular tank is এত, and the volume of water is water contained in it হচ্ছে 2.6 cubic meter. The depth of the water in the tank is, তাহলে কতটা ডেপথ আছে ট্যাঙ্কের, এটা বার করতে দিয়েছে। দেখো ব্যাপারটাকে বুঝতে হবে, ব্যাপারটা দেখো, এক্ষেত্রে আমাদের কাছে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক আছে, আর রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের ক্ষেত্রে আমি বারবার একটু আগেও বলেছি যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আছে, যে এর ভূমির যে ক্ষেত্রফল তাকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা কি পাই, আমরা পাই যে আয়তন, তাই না? তো সেটাকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা আছে, এরিয়া অফ দ্য বেস অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, সেটা আছে কত 6500 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এরপরে এখানে আছে কিউবিক মিটার। এবার তোমাকে বুঝতে হবে, হয় পুরোটা মিটারে নিয়ে যাবো অথবা পুরোটা সেন্টিমিটারে। উত্তর কিসে আছে, মিটারে, এটা চেক করে নেবে একবার। তো আমি সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাব, এখানে ঘন সেন্টিমিটার আছে, শুধুমাত্র যদি মিটারে নিয়ে যেতে হতো 100 দিয়ে ভাগ করতাম। ঘন সেন্টিমিটার আছে মানে স্কোয়ার আছে, তার মানে 100কে দুবার গুণ করবো স্যার, ঠিক আছে, ডান। এটা পেয়ে গেলাম আমার কাছে কি, ভূমির ক্ষেত্রফল। একে উচ্চতা দিয়ে গুণ করলে কি পাই আমরা, আয়তন পাই। আয়তন দিয়ে দিয়েছে কত আমাদের 2.6 কিউবিক মিটার, ঠিক আছে। 2.6 মানে 26/10 লিখতে পারি। এইচ এর মান ক্যালকুলেট করলে পেয়ে যাব, খেলা শেষ, কিছুই নেই। 0 0 কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তো এইচ এর মান কত হবে স্যার 26, এদিকে একটা 10 পড়ে আছে, ওপরে চলে যাবে, এদিকে 65 পড়ে আছে, 5 2 10, 5 13 65, 13 2 26, মানে এইচ এর মান হয়ে যাবে 4। তো অপশান নাম্বার বি হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। The square of length of a space diagonal of a closed cube, তাই না, এটা বলেছে, মানে ডায়াগোনালের লেন্থের স্কোয়ার বলেছে। এটা খেয়াল করবে, এই স্কোয়ারটা খেয়াল করে না অনেক লোক, তা কী হয়ে যায়, তার ক্ষেত্রে অঙ্ক মিলতেও মেলে না, মানে অনেক ভেবেছে মিলে যাবে কিন্তু মিলছে না, কারণ এই স্কোয়ারটা খেয়াল করিনি।
তার মানে কি স্যার, নর্মালি লেন্থ কি হয় ডায়াগোনালের, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তো রুট ওভার থাকে না একটা, তো সেক্ষেত্রে যখনই তুমি স্কোয়ার করবে তো রুট ওভারটা উঠে যাবে, তো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এর যে মান হবে সেটাই হবে কি, সেটাই হবে হচ্ছে 2175। ঠিক আছে, এটা কিন্তু রুট ওভারের মধ্যে কিন্তু থাকবে না। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। ঠিক আছে, আচ্ছা এবার যেটা, আচ্ছা এখানে সরি স্কোয়ার বলেছে, সরি স্কোয়ার বলেছে, মানে এখানে এল বি আর এইচ তিনটেই তো সমান স্যার, তাই না, এখানে তিনটেই তো সমান। তো আমাদের ক্ষেত্রে নর্মালি কি হয়, রুট ওভার অফ, ভালো করে বুঝবে, রুট ওভার অফ কি হয়, থ্রি থ্রি স্কোয়ার, রুট ওভার অফ থ্রি স্কোয়ার হয়, তো সেক্ষেত্রে সেই মানটাই হয় এত, তার মানে রুট ওভারটা তুলে দিতে বলেছে, এখানে স্কোয়ার করে সেই মানটা এত করতে বলেছে, মানে দেখো বলেছে স্পেস ডায়াগোনাল মানে অফ এ ক্লোজ কিউব, কিউবের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তিনটেই এ, তাহলে কত হবে 3a স্কোয়ার, তো তার রুট ওভারের স্কোয়ারটাকে কি বলেছে এখানে এত, তো না আলটিমেটলি বাংলা কথায় 3a স্কোয়ারের মান বলেছে 3175 হয়ে গেল। টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব, কিউবের টোটাল সারফেস এরিয়া মানে 6a স্কোয়ার বার করতে বলেছে, মানে একে জাস্ট দ্বিগুণ করতে বলেছে, খেলা শেষ, তো দ্বিগুণ করে দাও, 5 দুগুণ 10 শূন্য হাতে 1, আর ছখানা তল থাকে বলে 6a স্কোয়ার হয়েছে, এটা মাথায় রাখতে হবে, 7 দুগুণ 14, 15 5 হাতে 1, 2 2 1 2 3, 2 দুগুণ 4, 4 3 5 0, মানে অপশান নাম্বার বি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে, আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদেরকে ধরে ধরে আমি বোঝাতে পারছি। ঠিক আছে, সো এই যে প্রশ্নটা আছে, ইফ দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার হচ্ছে এত, দেন হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার। সারফেস এরিয়া বলে দিয়েছে, মানে এটার মান দিয়েছে আসলে 4 পাই, মানে হচ্ছে পাইটাকে এখানে 22-এর সাথে ইউজ করতে বলেছে, 4 পাই আর স্কোয়ার, তো এর যে মান দিয়েছে সেটা হচ্ছে 2124। ঠিক আছে, তো 2124, আচ্ছা এখানে একটু ভুল আছে, একটু সংশোধন করে নেবে, 2124 এটা হচ্ছে 2124.4 আছে আসলে। ঠিক আছে, একটু ডেটায় ভুল আছে, নাহলে মিলবে না। ঠিক আছে, তো এটা ঠিক করে নেবে। এবার হচ্ছে মানে 2r এর মান বার করতে বলো, ক্যালকুলেট করতে পারো না, 100% পারবো, কেন পারবো না, তাই না, ক্যালকুলেট করতে হবে, এটাকে ক্যালকুলেট করতে পারবে, এটা ইন্টু এটা করবে, এটার সঙ্গে যোগ করবে, যেরকম আমরা করে থাকি, 2124 ইন্টু 7 প্লাস 4 ভাই 7 হয়ে যাবে, তো ক্যালকুলেট করে দেখবে চলে আসবে এখান থেকে যে আর এর মানটা বেরো, এটা আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি না, আশা করি এইটুকু তো তোমরা করে নিতেই পারবে, এটুকু আশা করা যায় নাকি, করে নিতে পারবে, তো করে প্রত্যেকে না কমেন্ট বক্সে জানাবে এর অ্যান্সার কত হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি এর অ্যান্সার হবে 26। ঠিক আছে, কি বললাম, একবার একটু চেক করে নেবে, কারণ আর এর মান বেরোবে 13, আর 2r বের করতে বলেছে, ব্যাসার্ধ বার করতে বলেছে। ঠিক আছে, চলো একবার সলভ করে নেবে। এবার চলে আসে এই প্রশ্নটা, দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ দ্য ক্লোজড কিউবয়েডাল বক্স আর এত 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 রেসপেক্টিভলি, হোয়াট উড বি দ্য কস্ট অফ দ্য ক্যানভাস নিডেড টু কভার দিস বক্স কমপ্লিটলি, ইফ দ্য কস্ট অফ দ্য ক্যানভাস এত পার মিটার স্কোয়ার। তার মানে আগে আমাকে দেখতে হবে যে কতটা ক্যানভাসের এরিয়া লাগছে, তাই না, ক্যানভাস মানে ঢাকবে জিনিসটার, কিউবিক্যাল বক্সকে যদি ঢাকতে হয়, ভালো করে আমাকে একটা কথা বলো, যে যদি আমাকে কিউবিক্যাল বক্সকে ঢাকতে হয় তো একটাই জিনিস, আর পুরো বক্সটাকেই যেহেতু আমাকে ঢাকছে, তাই না, পুরো বক্সটাকেই যেহেতু ঢাকছে, নিচেরটাকে ঢাকছে না এমন না, পুরোটাকেই ঢাকছে, তো সেক্ষেত্রে আমার একটাই জিনিস এখানে দেখার রয়েছে, কি স্যার, যে আমরা জানি পুরো সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু LH প্লাস BH প্লাস LB, তাই না, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, 2 ইন্টু LH LB আর BH, তো যে কটা কম্বিনেশন হয় আর কি, তো এটাকে আমি যেহেতু এখানে দেখো প্রথম কথা এখানে মিটার স্কোয়ারে হিসাব করতে বলেছে, তো আমিও এখানে প্রত্যেকটা মিটারেই রাখবো। আচ্ছা এখানে বলছে এটা হচ্ছে 5-এর 2, আড়াই মানে কি 5-এর 2, আর এর সঙ্গে আমি প্রথমে নিলাম 2কে, তাহলে LB হয়ে গেল, তারপরে আমি এই দুটোকে নেবো, কিন্তু নেওয়ার সময় মাথায় রাখতে হবে 2 90 সেন্টিমিটার মানে 90/100 মানে 9/10 এত মিটার নিলাম, তারপরে আমি এটা আর এটাকে নেবো, এটা মানে 5-এর 2 আর 90 সেন্টিমিটার মানে 9/10, তাহলে সব কটা কম্বিনেশন নেওয়া হয়ে গেছে, 2 ইন্টু LH প্লাস BH প্লাস LB নেওয়া হয়ে গেল, মানে সমগ্র তলে ক্ষেত্রফল, আর এটাকেই ঢাকছি এত টাকা করে পার মিটারে, 70 দিয়ে গুণ করলে উত্তর হবে, তাই না, তো এইবার ক্যালকুলেশনটা করতে হবে এই আর কি, তো এটা কেটে যাবে, এটা 5 দুগুণ 10 হয়ে যাবে, আর এখানে তুমি দেখতে পাবে এখানে 5 দুগুণ 10 হয়ে যাবে, মানে 2 ইন্টু এখানে 5 প্লাস 9/5 আর এখানে 9/4,
ইন্টু হয়ে যাবে 70। এই ক্যালকুলেশনটুকু তো করতেই হবে, কিছু করার নেই। তো এখানে তুমি দেখবে 2 আর এখানে লসাগু 20 আসবে, মানে এখানে 100 হয়ে যাবে, 4 5 20 মানে 4 9 36 হয়ে যাবে, 4 5 20 5 9 45 হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে কত স্যার 70। 70-এ 0 0 কেটে দাও, 2 2 এখানে কেটে যাবে। এখানে যেটা আসবে 130 170 আর 175, মানে এখানে হয়ে যাবে তোমার 181 ইন্টু 7, তার মানে 7 কে 7, 27 56 6 হাতে 5, 7 আর 5 12, 1267, মানে উত্তর আসবে অপশন নাম্বার বি। চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে আসি। বলছে দ্য রেডিয়াস অফ আ সিলিন্ডার ইজ, বলছে কি 5 সেন্টিমিটার মোর দ্যান ইটস হাইট। বলছে এর হাইটের থেকে 5 সেন্টিমিটার বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আচ্ছা এই ক্ষেত্রে তুমি দেখো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বলছে, এই ধরনের কোয়েশ্চেন সলভ করারই দরকার নেই। তোমাকে কি বের করতে বলেছে? ভলিউম অফ দ্য সিলিন্ডার। ভলিউম অফ দ্য সিলিন্ডার মানে কি? যদিও আমরা বের করতেই পারবো, বের করার টেকনিকও বলে দিচ্ছি, বাট শোনো আগে বেসিকটা, যে ভলিউম অফ দ্য সিলিন্ডার মানে ভলিউম, সিলিন্ডারে ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কিংবা না? তো সামনে একটা পাই আছে, আর পাইকে কি ইউজ করতে বলেছে? 22-এর 7। আচ্ছা কোনো জিনিসকে 22-এর 7 দিয়ে গুণ করার অর্থ এর মধ্যে 11 দিয়ে গুণ হয়েছে, 11 ইন্টু 2, তাই না? 22 মানে কি 11 ইন্টু 2, মানে 11-র মাল্টিপল এই উত্তরটা হবে। কোনো পয়েন্টে নেই, কিচ্ছু নেই, উত্তর সব ফিক্সড ভ্যালুতে আছে। তার মানে আমার হিসাবে এখানে 11-র বিভাজ্যতা চেক করলে হয়ে যাবে। যে অপশানটা 11 দিয়ে বিভাজ্য নয় সেটা আমার উত্তর নয়। দেখো 11-র বিভাজ্যতা চেক করার অর্থ হচ্ছে 5 এক ঘর অন্তর অন্তর চেক করবো, 5 0 যোগ করলে 5, 3 আর 6কে যোগ করলে 9, এদের ডিফারেন্স এমন আসছে যেটা 11 দিয়ে ভাগ যায় না, ছেড়ে দাও, তার মানে এটা অপশান উত্তর হবে না। 5 আর 5-এ 10, আর 4 আর 2-এ 6, 10 আর 6-এর ডিফারেন্স 4, তার মানে কখনোই 11 দিয়ে ভাগ যাবে না, তাই অ্যান্সার হবে না। 5 আর 4-এ 9, আর 5 আর 4-এ 9, 9 মাইনাস 9 মানে 0, 0 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, 11 দিয়েও ভাগ যাবে, তাহলে এটাই অ্যান্সার। 5 আর 1-এ 6, 7 আর 2-এ 9, ডিফারেন্স হচ্ছে 3, 11 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি মানে আমি ক্যালকুলেশন না করেও অ্যান্সার দিতে পারি। এবার শোনো, যদি আমার এটা বেসিকটা জিজ্ঞেস করো বলে দিচ্ছি। বলেছে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার হচ্ছে 5 সেন্টিমিটার মোর দ্যান হাইট, দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার হচ্ছে এত। তো তুমি ধরে নাও না যে হাইট হচ্ছে আমার কাছে এইচ, আর হচ্ছে আমার এক্স, আর আমার কাছে আর রেডিয়াস হচ্ছে কি 5 সেন্টিমিটার বেশি। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি টোটাল কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে, আর সিলিন্ডারে কার্ভ সারফেস এরিয়া কী হয় স্যার? 2 পাই আর এইচ, 2 ইন্টু পাই, পাই মানে 22-এর 7, আর মানে এখানে এক্স প্লাস 5 ইন্টু এইচ মানে হচ্ছে এক্স। এর মানটাই দেওয়া আছে তোমার কাছে 792, তুমি এক্সের মান ক্যালকুলেট করো, এক্সের মান ক্যালকুলেট করলে তোমার ভলিউমের ফর্মুলায় বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। মানে পাই, ভলিউমের ফর্মুলা কী হয় সিলিন্ডারের ক্ষেত্রে? পাই আর স্কোয়ার এইচ। বলে এতগুলো স্টেপ তোমাকে করতে হবে, কেন করবে তুমি পরীক্ষায়, তাই না? চলো এবারে চলে আসি এই কোয়েশ্চেনটা, দেখো ভালো করে এই কোয়েশ্চেনটা কি বলেছে। দ্য রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড দ্য হাইট অফ দ্য ক্লোজ সিলিন্ডার এত। ঠিক আছে, এখানে বলছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য টোটাল সারফেস এরিয়া, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া। তো এখানেও সেম টোটাল সারফেস এরিয়ারও ফর্মুলাতে পাই ঢুকে থাকে। বলে স্যার কী করে? সিলিন্ডারের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কী করে পাই স্যার? সিলিন্ডারের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া এই ওপরের দুটো এরিয়াকে ফার্স্টে যোগ করতে হয়, এটাও পাই আর স্কোয়ার হয়, এটাও পাই আর স্কোয়ার হয়, আর এই বক্রতলের ক্ষেত্রফলটা হয় 2 পাই আর 2 পাই আর ইন্টু এইচ। তো দেখো এটা কত? 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে যোগ করলে, আর এটা 2 পাই আর এইচ, দুটো থেকে কমন নিলে 2 পাই আর, এখানে হয়ে যাবে আর প্লাস এইচ। তো দেখো এটা পাই ঢুকে থাকে, আর পাইটাকে বলেছে 22-এর 7 নিতে, তাহলে এইখানে অপশানও যেটা উত্তর আসবে না সেটাও 22-এর 7-এর মাল্টিপল, মানে 11-র মাল্টিপল। তো এখানে দেখো 1 আর 1-এ 2, 5 আর 2-এর 7, অ্যান্সার হবে না। 7 মাইনাস 2-এর ডিফারেন্স 5 হয়, তো সেটা 11 দিয়ে ভাগ যাবে না। সো এখানে 1 আর 4-এ 5, আর 8 আর 8-এ 16, 16 আর 5 ডিফারেন্স 9 হয়, মানে যাই হোক না কেন, মানে 11 দিয়ে 11 হয়, সরি এটা 11 হয়ে যাচ্ছে না, তো 11 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক। আর 9 আর 8-এ 17 ভাগ যাবে না স্যার। 2 আর 1-এ 3 আর 1-এ, এখানে 3 আর 1-এ 4, 2 আর 2-এ 4, ইচ্ছাকৃত দিয়েছে, এখানেও কিন্তু ভাগ যাবে, এখানেও ভাগ যাবে, তার মানে আমাকে কোশ্চেনটা সলভ করতে হবে। ঠিক আছে, ইচ্ছাকৃত দিয়েছে, চলো কি আর করা যাবে। ওকে, সো এখানে বলেছে রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড হাইট অফ দ্য সিলিন্ডার, সেটাকে বলে দিয়েছে তোমাকে। দেখো আচ্ছা এখানে একবার দেখে নিতে, একবার 3 আর 1-এ 4, 2 2 4 মিলে যাচ্ছে, আর এখানে তোমাদের হিসাব অনুযায়ী কত হচ্ছে একবার দেখে, আমি ভুল করলাম না তো? দুটো অপশান কি হচ্ছে? 4 আর 1-এ 5, 8 আর 8-এ 16, 16 আর 5,
11 না, হ্যাঁ, তার মানে ইচ্ছাকৃত দিয়েছে, এখানে আমাকে সলভ করাবে, ঠিক আছে কি বললাম। তো তোমরা, আমি বলবো যে এখানে সলভ তো তোমরা করে নিতেই পারবে, হ্যাঁ কিংবা না, তো এটাকে করেই নেবে, আর কিছু করার নেই, করতে হবে কষ্ট করে, আর কি করা যাবে। তো দেখো এখানে আমাকে যেটা বলে দিচ্ছে সেগুলোকে একটু ফলো করো। দ্য রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড হাইট, মানে বেস এবং হাইটের রেডিয়াস অফ দ্য বেস এবং হাইটের রেশিও বলেছে 1:3, ঠিক আছে, এটা বলে দিয়েছে। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য টোটাল সারফেস এরিয়া ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া বলে দিয়েছে আবার। কার্ভ সারফেস এরিয়া মানে কি 2πRh, 2πRh এর মান তোমাকে বলে দিয়েছে কত, 2πRh এর মান বলে দিয়েছে 924, ঠিক আছে, 924 বলে দিয়েছে। তো এখান থেকে তুমি কী বার করবে, বলবে স্যার আর, তুমি এখানে গুণ করে দিতে পারো কোনাকুনি, তো এইচ সমান সমান 3r, তো এখান থেকে তুমি বসিয়ে দাও এইচের মান 3r, তাহলে 2π3r² এর মান হয়ে যাবে 924। এখান থেকে আর এর মান বের করবে, আর এর মান পেয়ে গেলে এইচ এর মান পেয়ে যাবে, প্রত্যেকটাকে বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই। এবার চলে আসি, দেখো একটু ক্যালকুলেশন তো তোমাদেরকেও করতে হবে, আমি ম্যাক্সিমামটা করে দিচ্ছি, তোমাদেরকেও কিছু করতে হবে। চলো, এখানে যেটা বলছে সমীরের কাছে 6 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট ধাতব বল আছে, এটিকে গলিয়ে একটি নিরেট সিলিন্ডার তৈরি করলো। তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাস বলের ব্যাসের সমান হয়, তবে সিলিন্ডারের উচ্চতা কত। একটা জিনিসকে গলিয়ে যখন আর একটা জিনিস তৈরি করা হয় না, তাহলে দুটো বস্তুর আয়তন কিন্তু সেম থাকে, তাই না। তো সেক্ষেত্রে সমীরের কাছে ধাতব বল ছিল, বল মানে হচ্ছে একটা স্ফিয়ার, তো 4/3 তার আয়তন হয় কি 4/3πr³। এটা স্যার, এটা কি, এটা ব্যাস, তাহলে আর এর মান কত স্যার 3, তাহলে 4πr³ মানে 3-এর কিউব। এখান থেকে তৈরি করেছে স্যার কি স্যার, আর একটা সিলিন্ডারের স্যার যদি আমি জিজ্ঞেস করি আয়তন কত হয়, πr²h, তো পাই হচ্ছে এখানে 4/3 বলছি কেন, πr²h, πr² মানে কি স্যার, আর হচ্ছে কি স্যার ব্যাসের সমান বলে দিয়েছে, তাহলে এর ক্ষেত্রেও আরটা 3 হয়ে যাবে, r² ইন্টু এইচটা আমি জানি না, তো সেটাই মনে হয় জিজ্ঞেস করেছে, হ্যাঁ এইচ জিজ্ঞেস করেছে। তো আমি কি করছি, 3-এর স্কোয়ারের সঙ্গে 3-এর কিউব কাটলে একটা 3 পড়ে থাকে, সেই 3টা এর সঙ্গে কেটে যাবে, পাই কেটে যাবে, তো এইচ এর মান হয়ে যাবে স্যার 4, তার মানে সিলিন্ডারের উচ্চতা ছিল কত স্যার 4। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা দেখো, ইফ দ্য পেরিমিটার অফ ওয়ান ফেস অফ আ কিউব হচ্ছে এত 48, দেন ইটস ভলিউম কত। দেখো একটা ফেসের বলেছে, পুরো পেরিমিটার বলিনি কিন্তু, কিউবের একটা ফেসের বলেছে, একটা ফেস কি হয়, একটা কিউবের একটা বর্গক্ষেত্র, তাহলে 4 এর মান হচ্ছে কি, একটা বাহু যদি এ করে হয় 4a, 4 এর মান হচ্ছে তোমাদের কাছে 48, এর মান হচ্ছে 12, ঠিক আছে। তো ভলিউম কি হবে স্যার, এ কিউব, মানে 12-র কিউব হয় 1728, তো এটাই অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসি। if the radius of a sphere is increased by 50%, find the increase percent in the volume, ঠিক আছে, find the increase percent in the volume, তো এটাকে বের করতে বলেছে। if the radius of a sphere is increased by 50%, এবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, যখনই স্ফিয়ার বলেছে একটা সিমেট্রিক্যাল বডি, তো স্ফিয়ারের রেডিয়াস তোমাকে বেড়েছে 50% মানে কি হাফ, তাহলে প্রথমে ছিল স্যার 2, এখন 1 বেড়েছে মানে 3 হয়েছে। মনে রাখবে এর যে ভলিউম হচ্ছে এটা 3D কনসেপ্ট, 1D কনসেপ্ট হচ্ছে রেডিয়াস মানে দৈর্ঘ্য থেকে যদি আমাদের কাছে আয়তনে যেতে হয়, তখন আমরা ডাইরেক্টলি কিউব করে দিতে পারি, তাহলে 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27, ঠিক আছে, তার মানে 8 ইউনিট থেকে বেড়ে কত হয়েছে 27, কত বেড়েছে 19, তাহলে 19 বৃদ্ধি পেয়েছে 8-এর উপরে 100-তে কত, ক্যালকুলেট করতে পারবে প্রত্যেকে। তো 1900/8, তাহলে ক্যালকুলেট করলে কত হবে, 8×2 = 16, 30 মানে 3×8 = 24, তাই না। তো এখানে 23, তো অপশানে একটাই দেখতে পাচ্ছি, এগুলো তো অ্যান্সারই হবে না, বাদ দেন। তো এটা আমাদের উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, তাই না। তোমরা প্রত্যেকটা সলভ করে দেখে নিতে পারো, ঠিক আছে। চলো এবারে চলে আসি, এটা find the total surface area of a closed cylinder having a base radius of 70 meter and height of 110 meter, ঠিক আছে। তো এই জায়গাটা বুঝতে হবে যে এখানে বলেছে টোটাল সারফেস এরিয়া বার করতে ক্লোজ সিলিন্ডারের। তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা এক্ষুনি দেখেছি কি হয় 2πr আর প্লাস এইচ, আর বারবার লেখাচ্ছি না, ওকে। তো এক্ষেত্রে বার করতে, এবার আমি ফার্স্টে চেক করবো কি, যেহেতু পাইয়ের মাল্টিপল আছে মানে 11-র বিভাজ্যতা চেক করবো, 7 আর 2 9, আর এখানে আছে কত 9, তাহলে এটা হয়ে যাওয়ার উত্তর উচিত। দেখি 8 আর 4 12, 2 বিয়োগ করলে 10 হবে, উত্তর হবে না। আচ্ছা স্যার 8 আর 4 13,
আর 13 থেকে 2 বিয়োগ করলে স্যার 11 ইচ্ছাকৃত দিয়েছে, মানে এখানে আমি বলতে পারবো না, এখানে আমাকে চেক করতে হবে। ঠিক আছে, এই ধরনের বলি না বারবার আমরা চেক করে আমাদের আনসার করতে হতে পারে পরীক্ষায়, তো এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে। চলো আগেরটা দেখাইনি, এটা আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, একটা তো করে দিই। 2 ইন্টু 22 7, আর আর এর মান কত স্যার? আর এর মান হচ্ছে বেস অফ দ্য রেডিয়াস হচ্ছে তোমাদের কাছে 70, আর হাইট হচ্ছে 110, তাহলে এটা 70 করে দাও, আর 70 আর 110 মানে 180 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 10। আর তুমি যদি দেখো এখানে হিসেব অনুযায়ী এর মধ্যে একটা 2 ঢুকে আছে, 2 আর 2 এ 4, 4 18 72, 72, আর এখানে একটা 10, এখানে একটা 10 ঢুকে আছে, আর মানে 100, আর এখানে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 7 আর 2 এ 9, আর 7 792 এর পিঠে দুটো শূন্য হবে স্যার, তাহলে অপশান নাম্বার এ হবে, এটা উত্তর হবে না। ঠিক আছে, কি বললাম? চলো এবারে চলে আসি এই কোশ্চেনটা, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার হুস রেডিয়াস অফ বেস হচ্ছে কি 7 সেন্টিমিটার অ্যান্ড হাইট হচ্ছে কি 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো সেক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার হুস রেডিয়াস হচ্ছে কত? রেডিয়াস অফ দ্য বেস, আচ্ছা বেসের রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, মানে আর এর মান দিয়ে দিয়েছে 7, হাইট কত দিয়ে দিয়েছে 12। ঠিক আছে, তো টোটাল সারফেস এরিয়া বের করতে পারবো স্যার, 100% বার করতে পারবো, কিন্তু আমি বের করবো কি আদৌ? কারণ টোটাল সারফেস এরিয়ার মধ্যে আমাদের সিলিন্ডারের ক্ষেত্রে কি থাকে? একটা পাই থাকে, মানে 22 7 মানে 11 মাল্টিপল। চলো 3 আর 3 6, 6 মাইনাস 0 করলে 6 হবে, 11 দিয়ে বিভাজ্য নয়। 6 আর 2 8, 6 বিয়োগ করলে কত হবে? 2, অ্যান্সার হবে না। 8 আর 2 10, 0 বিয়োগ করলে 10, 10 11 দিয়ে ভাগ যায় না স্যার। এখানে কত হচ্ছে? ও এখানে তো হবে না, এখানে সব জারি জুড়ি চলবে না, তার কারণ কি এখানে সব কটার মধ্যে পাই ঢুকে আছে না, পাই, তাহলে পাই এর এখানে কোনো ভ্যালু নেই, এখানে আমাকে সলভ করিয়ে ছাড়বে। চলো অসুবিধা কী আছে, আমরা সলভ করবো, আমরাও কি ছেড়ে দেবো নাকি, তাই না? তো চলো, তো এরকমভাবেও আমাদের সঙ্গে খেলে দিতে পারে, ঠিক আছে, কিছু করার নেই, ইমোশান দূরে রাখতে হবে। চলো দেখা যাক, এখানে হচ্ছে কি টোটাল সিলিন্ডার, তো এখানে কত হবে? সিলিন্ডারের ক্ষেত্রে যে সারফেস এরিয়া হয় সেটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, সেটা হয় 2 পাই আর আর প্লাস এইচ, মনে আছে? তো সেক্ষেত্রে এখানে যেটা হচ্ছে বেস হচ্ছে, বেসের রেডিয়াস হচ্ছে 7, তার মানে 7 2 14 পাই, আর এখানে হচ্ছে তোমার 7, আর এখানে হচ্ছে তোমার কাছে হাইট হচ্ছে 12, 7 আর 12 কত স্যার? 19, তাই না? 19 আর 4 9 36, 4 9 36, 4 9 36, লাস্টে 6 আসবে, তাহলে এটা উত্তর হবে স্যার, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বাদ দেন। চলো এবার চলো এই কোয়েশনে চলে আসা যায়। দ্য ভলিউম অফ আ সিলিন্ডার হচ্ছে এত, ফাইন্ড ইটস ডায়ামিটার অফ বেস ইফ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার হচ্ছে এত। দেখো ভলিউম বলে দিয়েছে এত, ফাইন্ড ইটস ডায়ামিটার, এর ডায়ামিটার বার করতে বলেছে, মানে ক্যাপিটাল ডি বার করতে বলেছে, অফ দ্য বেস এন্ড হাইট অফ দ্য সিলিন্ডার এত, সিলিন্ডারের হাইট হচ্ছে স্যার এত। ঠিক আছে, এইবার একটা জিনিস ভালো করে বোঝার আছে, এখানে কিন্তু কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে, ভালো করে বুঝবে। সিলিন্ডারের ভলিউম দিয়ে দিয়েছে, ডায়ামিটার দিয়ে দিয়েছে, তো ডায়ামিটার বার করতে বলেছে, মানে রেডিয়াস বার করলে ডায়ামিটার বেরিয়ে যাবে, হাইট দিয়ে কিছুই তো করতে বলেনি। তার মানে আমাদের কাছে পাই আর স্কোয়ার এইচ, পাইটাকে 22-এর সাথে ইউজ করবো, যদি না বলে দেয় তাও, আর যদি স্ট্রিক্টলি বলে দেয় তখন অন্য কিছু, তখন আমি অন্য কিছু ইউজ করবো। 22-এর 7 আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে আর তো আমি জানি না, এইচের মান হচ্ছে 70, তো এখান থেকে এটার মান বলে দিয়েছে 5500, বলে এটা ইজি কোয়েশনের ক্যাটেগরিতে পড়তো, তো হয়ে গেল, এখান থেকে কেটে গেল 11 2 22, 5 11 5, মানে এখানে হয়ে যাবে 25, মানে আর এর মান হয়ে যাবে তোমার 5, তো আর এর ডবল মানে 2r মানে ডি মানে 10 হয়ে যাবে স্যার অ্যান্সার। চলো পরের কোয়েশনে চলে আসি। এই যে কোশ্চেনটা আছে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার হুজ ডায়ামিটার হচ্ছে এত, তো ভলিউম অফ দ্য স্ফিয়ার বার করতে বলেছে, তো এর ডায়ামিটার এত মানে কি হবে স্যার? এটা হবে 42 হয়ে যাবে তার এর রেডিয়াস। তো ভলিউম কত হবে স্যার? ভলিউম হচ্ছে আমাদের কাছে স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই, পাই মানে হচ্ছে 22-এর, আচ্ছা এখানে আমি অপশান টেস্ট করবো না, ভলিউম বেরোচ্ছে মানে তার মধ্যেও তো পাই থাকবে, তাই না? পাই থাকা মানেই 11 মাল্টিপল হবে, পাই আর স্কোয়ার এইচ, তো 11 মাল্টিপল চেক করো, 3 আর 3 6 স্যার, 6 আর 3 9, আর এখানে কত হবে? 2 আর 4 6, 6 আর 4 10, সো স্যার এটার উত্তর হতে পারে না। 3, এটা 3 হলো, 3 আর এদিকে 6 9, আর এখানে 4 আর 4 8, 8 আর 1 9, এটা উত্তর হতে পারে স্যার, এটা 10 মিলে গেলে যে শূন্য আসে, শূন্য 11 দিয়ে ভাগ যায়, 8 আর 3 11, 11 আর 0 11 হবে, আর এখানে কত হবে স্যার? 8 আর 3 11, 11 আর 8 কত হবে? 19, তাই না? ভালো করে দেখি না, 8 আর 3 11, 11 19, কখনোই ডিফারেন্সটা কখনোই 11 দিয়ে ভাগ যাবে না, দেখে নাও। এটা 3 আর 1, 3 আর 3 6, 6 আর 1 7, এটা হবে 7, 8 আর 4 12, 12 আর 1 13, এখানেও ডিফারেন্স কখনো 11 দিয়ে ভাগ যাবে না, তাহলে উত্তর 100% স্যার এটা হবে, এটা ক্যালকুলেশন করারই দরকার নেই। ঠিক আছে, চলো এরকম অনেক জায়গায় তোমরা বেঁচে যাবে পরীক্ষায়, ঠিক আছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এ সলিড মেটালিক স্ফিয়ার অফ রেডিয়াস এত সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট, গলিয়ে রিকাস্ট করা হয়েছে, মানে এখানে সেই একই গল্প, তাই না?
আর যখন স্মল স্ফিয়ার তৈরি করা হয়েছে তখন একাধিক তৈরি হবে, যেহেতু বড় জিনিস গলিয়ে ছোট জিনিস তৈরি হচ্ছে, তো আয়তন সেম রাখার জন্য একাধিক ছোট ছোট তৈরি হবে। আমি ধরে নিচ্ছি এনখানা তৈরি হবে, সেই এনের মানটা বার করতে হবে। তো মেটালিক স্ফিয়ার মানে তারও আয়তন কত, 4/4 পাই আর কিউব মানে 12 কিউব। সেখান থেকে ছোট ছোট তৈরি হবে, ধরে নিচ্ছি এনখানা তৈরি হচ্ছে। এক একটা স্ফিয়ারের আয়তন কত, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ করে হলে কী হবে, 4/3 পাই 2 কিউব, বলে হ্যাঁ কিংবা না। তো এখান থেকে এনের মান ক্যান্সেল করে বার করতে পারবো, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তো উত্তর হবে কি 12 কিউব ভাগ 2 কিউব, এটাই হবে এনের মান। তো কিউবটাকে বাইরে রাখো, 12 ভাগ 2 তার হোল কিউব, তার মানে 6, 6 কিউব মানে কী হবে স্যার 216। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। বলেছে ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইনক্রিজ করেছে 50%, তার মানে 1/2, মানে 2 থেকে রেডিয়াস হয়ে গেছে 3। সারফেস এরিয়াটা 2D কনসেপ্ট, তাহলে আমি স্কোয়ার করব, এরিয়া না, এরিয়া হচ্ছে মানে 2D কনসেপ্ট। তাহলে 4 থেকে স্যার 9 হয়ে গেছে, কত বৃদ্ধি পেয়েছে, 5 ইউনিট। 5 ইউনিট বৃদ্ধি পেয়েছে কতর উপর, 4-এর উপর। 100-তে কত স্যার, 4 25 100, 5 25 125% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, চলো তোমাদেরকে বলে দিই যে আমাদের রেলওয়ে স্পেশাল কম্বো ব্যাচ আছে 3.0, যেটা হচ্ছে রেলের বুলেট ব্যাচ। একই ব্যাচে সমস্ত প্রবলেমের সলিউশন, ম্যাথ, জিআই, জিকে, সিএ, এনসিআরটি, সায়েন্স সব কিছু কমপ্লিট হবে। 12 মাসের ভ্যালিডিটি, 2026কে টার্গেট করে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। লেট করো না, কারণ এই পার্টিকুলার এই ধরনের কোয়ালিটি ক্লাসেস তোমরা এখান থেকে পাবে। এখানে কোয়ালিটির উপরে মেন ফোকাস রাখা হয়। রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, যেই, এএলপি সমস্তটুকু কিন্তু কভার করে দেওয়া হবে যতটুকু রিকোয়ারমেন্ট রয়েছে। ঠিক আছে, এবার চলে আসি আমরা এই পার্টিকুলার কোয়েশ্চেনে। তোমাদেরকে বলে রাখি, যে কোনো পেড ব্যাচের এনকোয়ারির জন্য তুমি ডাইরেক্টলি আমাদের সোমনাথ স্যারের যে নাম্বারটা আছে 8621816433, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। ঠিক আছে, এবারে চলে আসি এই প্রশ্নটা। এবার কিছু প্রশ্ন নেওয়া হচ্ছে, চলো। বলছে দ্য লেন্থ অফ দ্য বেস, ভালো করে শুনবে, বলেছে দ্য লেন্থ অফ দ্য বেস অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ এত। হ্যানাতানা বহু কিছু বলেছে, ভালো করে বোঝো। একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, যার কর্ণ এত। তো বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি a√2 হয়, তো a√2 সমান সমান 7√2 হয়, তার মানে √2 কেটে গিয়ে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তো বর্গক্ষেত্রের পরিসীমা মানে এক এক করে পিছোচ্ছি আমি, বর্গক্ষেত্রের পরিসীমা 4a হয়, 4a মানে স্যার 28 হয়। সেই পরিসীমাটা কার স্যার, ত্রিভুজের ভূমির সঙ্গে ভূমির দৈর্ঘ্যের সঙ্গে সমান। তো বেসের মান তার মানে 28। আচ্ছা, আর বলেছে কি ত্রিভুজের উচ্চতাটা হলো অন্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, যার ক্ষেত্রফল এত। যার ক্ষেত্রফল 169, আর আমি ক্ষেত্রফল কি করে পাই, বাহু স্কোয়ার করে বর্গক্ষেত্রে, তো 13 স্কোয়ার করে। তো ওই বর্গক্ষেত্রটার যে বাহুর দৈর্ঘ্য হবে সেটা কত হবে, সেটা হবে 13। সেই 13 সেন্টিমিটারটাই কী হবে, অন্য যে এই ত্রিভুজের উচ্চতার সঙ্গে সমান, তাহলে এর হাইট হবে স্যার 13। এবার আমাকে বের করতে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। যে ত্রিভুজের বেস 28, উচ্চতা 13, তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বলে একটা অঙ্ককে কতটা ঘোরাতে পারে। ঠিক আছে, তো এখানে 3 4 12, লাস্টে 2 হবে স্যার, দুটো আছে, চলো দেখে নেই। 3 14 42, 2 হাতে 4, 14 কে 14 আর 4 18, 182 হবে স্যার, অপশান নাম্বার বি হবে। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। দেখো এখানে বলেছে দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ডিইএফ। ঠিক আছে, এখানে বলেও দিয়েছে। তাহলে বলেছে বিসি আর ইএফ এর রেশিও যদি এটা হয়, তাহলে এটার রেশিও কী হবে, মনে রাখবে বলেছি না, 1Dর যা রেশিও হয়, যদি সিমেট্রিক্যাল বডি থাকে, সিমিলার বডি থাকে, যদি তাদের মধ্যে সিমেট্রিসিটি থাকে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু একঘাতের যে রেশিও থাকে, দ্বিঘাতের রেশিও তার স্কোয়ার হয়ে যায়। এটা আমি একটু আগেও বলেছি তোমাদেরকে, তাই না? তো মনে রাখবে এখানে কিন্তু সিমিলারিটি রয়েছে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, সেক্ষেত্রে দুটো সিমিলার বলে দিয়েছে, তো আমাদের মাথা ঘামানোর দরকার নেই। দেখো বিসি আর ইএফ এই রেশিওটাই আছে, তাহলে সেখানেও মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এরিয়া যখন বলেছে, দেখো এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু খেলে দিয়েছে, আগে ডিএফ দিয়েছে, মানে আগে এই মানটা লিখতে হবে 4, আর তারপরে এবিসির জন্য মানটা লিখতে হবে, সেটা কত 1, তারপর আমাকে স্কোয়ার করতে হবে 16/1, মানে এটা অপশান উত্তর হবে বি। অনেকে ভুল করে এ মারবে, ঠিক আছে কি বললাম। চলো এবারে চলে আসি এই কোশ্চেনটায়। ইফ আ রেগুলার পলিগন হ্যাজ 20 ডায়াগোনাল, দেন দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। এটাও আজকে শিখিয়েছি যে স্যার পলিগনের মানে ডায়াগোনাল বার করার ফর্মুলা হচ্ছে এটা, আর সেই ডায়াগোনালের সংখ্যা বলে দিয়েছে 20। এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা, গুণ করে দিন, তাহলে n × n-3, এটার মান হয়ে যাবে 40। এমন দুটো সংখ্যা পাবো যাদেরকে গুণ করে 40 হয়, 5 8 40। তো এখানে 8, এখানে 5 বসাতে পারি স্যার, 8 - 3 মানে 5, ইয়েস স্যার খেটে যাচ্ছে, তাহলে n এর মান 100% হচ্ছে আমাদের 8। ঠিক আছে, তাহলে 8 হয়ে যাবে বাহুর সংখ্যা। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি।
দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ কিউ এবং আর পি কিউ আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পি কিউ আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এবং কিউ এবং আর এর যে ইন্টারনাল বাইসেক্টর মানে কি অন্তর সমদ্বিখণ্ডক সেটা এস বিন্দুতে স্যার মিলিত হয়। আর আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, অন্তর সমদ্বিখণ্ডক যদি হয় মানে এই দুটো কোণকে যদি অর্ধেক অর্ধেকে ভাঙে, তবে এই যে কোণটা তৈরি হয় না, এই কোণটা যদি এ মেজার হয় মানে এর যদি মান হয় এ, তাহলে এখানে যে কোণটা হবে না সেটা 90 প্লাস a/2। ঠিক আছে, কি বললাম, সেটা 90/a+2। আর একটাও থিওরেম আছে, একসাথে আমি বলে দিচ্ছি, যদিও এখানে কোনো কাজে লাগবে না। যদি এটা বহির সমদ্বিখণ্ডক হতো মানে বাহুটাকে বাড়ানোর পরে এই কোণটাকে ভাঙতো, তাহলে এখানে একটা বহির সমদ্বিখণ্ডক হতো। বলো হ্যাঁ কিংবা না। সেই বহির সমদ্বিখণ্ডকটাকে তুমি যদি দেখো, এই বাহুটাকে বাড়ানোর পরে বহির সমদ্বিখণ্ডক পেতাম। সেই বহির সমদ্বিখণ্ডকে যে কোণটা তৈরি হয় না সেটা হয় 90 ডিগ্রি মাইনাস a/2। ঠিক আছে, আমাদের তো এইটুকু লাগবে। যাই হোক, এখানকার যে মান সেই পি কোণের মান বলে দিয়েছে 75। তাহলে এইখানের মানটা জিজ্ঞেস করেছে যে কিউএসআর এর মানটা জিজ্ঞেস করেছে, সেটা হবে কি স্যার 90 প্লাস 75/2। 75কে ভাগ করতে পারছো না, কোনো অসুবিধা নেই। 70কে 2 দিয়ে ভাগ করো, 35। ঠিক আছে, আর তোমাকে করতে হবে কি স্যার 5কে 2 দিয়ে ভাগ করুন স্যার 2.5। তো এইভাবে আমরা মুখে মুখে করতে পারি। ঠিক আছে, কি বললাম, তো 90 আর 30 যোগ করলে কত হয় স্যার 120, 125, 127, 127.5। খেলা শেষ। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। ইফ ইন আ কোয়াড্রিল্যাটারাল, যার বলেছে যেখানে জে কে এল এম, যার মেজারটা বলে দিয়েছে এই অনুপাতে আছে, কোণের অনুপাত বলে দিয়েছে। এবার আমরা জানি কোণ আলাদা আলাদা যদি অনুপাতে থাকে, কোণ যদি আলাদা আলাদা অনুপাতে থাকে, মাথায় রাখবে সেটা কখনো মানে প্যারালেলোগ্রাম হতে গেলে অন্তত দুটো কোণ সমান হতে হয়, তাহলে এটা অ্যান্সার হবে না। কাইট হতে গেলেও এক জোড়া বিপরীত কোণ সমান হতে হয়, এটাও অ্যান্সারে আসবে না। স্যার এখানে স্কোয়ার হতে গেলেও 4টে কোণই সমান হয়, তাহলে এখানে তো কোনো কোণই সমান নেই, তাহলে এটাও অ্যান্সার আসবে না। ট্রাপিজিয়াম হতে পারে স্যার, ট্রাপিজিয়ামে যদি কোনো কোণ সমান নাও হয় তাও ট্রাপিজিয়াম ফর্ম করতে পারে। ঠিক আছে, কি বললাম, তো এটা কিন্তু একমাত্র পসিবল অ্যান্সার। এবারে চলে আসি এই পার্টিকুলার কোয়েশ্চেনটা। দেখো, যেখানে আমাকে বলেছে এ বি সমান সমান ইএফ, বিসি সমান সমান ডিএফ, সিএ সমান সমান ডি, তাহলে এর মধ্যে কি আছে? তো এইরকম কোয়েশ্চেনে সর্বসমতা হোক বা আমাদের কাছে সিমিলারিটি হোক, সদৃশ্যতা হোক, আমরা কিভাবে অ্যাপ্লাই করি সেটা শোনো। যখন বাহুর অনুপাত দেবো না, আমাদের বুদ্ধিটা আমরা অ্যাপ্লাই করবো, আমরা অপশানের দিকে তাকাবো না, তাহলে ঘাবড়ে যাব। আমরা কি করব দেখো ভালো করে, এ বি আছে, এ বিটাকে লিখে নাও। ঠিক আছে, এ বির সঙ্গে কার সম্পর্ক? ইএফ এর। এবার এই বি এর সঙ্গে কানেক্ট করো, বি এর সঙ্গে কার সম্পর্ক? সি, তাহলে সিকে বসিয়ে নাও। তাহলে ডি এর সঙ্গে এফ এর সম্পর্ক হবে, এফ পাশে আছে তাহলে ডি এফ এর পাশেই বসবে, এদিকে কোথাও বসবে না। তার মানে এইটা হচ্ছে অর্ডার হবে স্যার, অর্ডারটা মেনটেন রাখতে হবে। এ বি সি যদি হয় তাহলে ই এফ ডি, যদি আমি সি বি এ লিখি তাহলে হবে ডি এফ ই, যদি আমি বি এ সি লিখি তাহলে হবে এফ ই ডি। মানে যেভাবে আমি প্রথমটাকে লিখবো সেকেন্ডটাকেও সেম অর্ডারে লিখতে হবে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক আমি বানিয়ে নিয়েছি অলরেডি। দেখো অপশান টেস্ট করো, এবিসি আছে কিন্তু এদিকে ডিইএফ আছে, কি হওয়া উচিত? ইএফ ডি, এটা অ্যান্সার হবে না। ডিইএফ আছে, ডিইএফ, তাহলে এখানে হবে সি এ বি হওয়া উচিত, এখানে নেই, অ্যান্সার হবে না। বিএসি, বিএসি আছে, তাহলে এখানে এফ ইডি হওয়া উচিত, তাহলে এফ ইডি নেই স্যার, এটাও অ্যান্সার হবে না। দেখো এখানে আছে কি, এখানে আছে সিবিএ, সিবিএ, তাহলে ডিএফই হওয়া উচিত, সিবিএ ডিএফই, ইয়েস স্যার, তার মানে অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি, দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট ট্রায়াঙ্গেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন দ্য সেমি সার্কেল। সেমি সার্কেলের মধ্যে আমি এটা ভালো করে ছবি এঁকে দেখাই। সেমি সার্কেলের মধ্যে, সেমি সার্কেল তো এটা হয়নি, তো আমি সেমি সার্কেল বানিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সেমি সার্কেল, এটা উপরের পার্টটা হচ্ছে আমার সেমি সার্কেল। তো সেমি সার্কেলের মধ্যে মনে রাখবে যে ট্রায়াঙ্গেলটাকে আমাদের ম্যাক্সিমাম আমরা ভেতরে ইনস্ক্রাইব করতে পারি, সেটা হচ্ছে কি তার যে বেসটা হয় সেটা এটা হয়। আর আমরা জানি এটা কি ধরনের সমকোণী ত্রিভুজ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো অত বেশি আমাদের মাথা না ঘামালেও চলবে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস এখানে অ্যাপ্লাই করে দেবো, তাতেও আমাদের হবে। দেখো সমকোণী ত্রিভুজে যাওয়ার দরকারও নেই আমাদের। দেখো দেখো এখানে আমরা কি করছি, এটাকে কানেক্ট করছি। দেখো আমি এখানে কাজ করতে পারি স্যার, এখান থেকে যদি এটাকে কানেক্ট করি, আমি যদি পুরোপুরি ত্রিভুজটাকে একদম স্ট্রেট বানাই, তাহলে এইটাই হচ্ছে একমাত্র, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রফলে ত্রিভুজ তৈরি হবে, ম্যাক্সিমাম যদি একদম স্ট্রেট বানাই, হ্যাঁ তবেই হবে। তো এক্ষেত্রে দেখো এটাও 6, এটাও 6, এদিকটাও 6 হবে, এটা উচ্চতা হিসাবে এখানে কিন্তু পারপেন্ডিকুলার তৈরি করবে, তবেই কিন্তু এটা ম্যাক্সিমাম হবে, নাহলে ম্যাক্সিমাম হবে না। অনেকভাবে তৈরি করা যায় মেকিয়ে চুরিয়ে, বাট সেটা কিন্তু আমার উত্তর হবে না। ঠিক আছে, এটা 6, এটা 6, এটা 6, ঠিক আছে মনে থাকবে। তার মানে এটা কি হবে স্যার? হাফ।
এখানে স্যার ভূমি পুরোটা কত হলো স্যার 6 6 12 আর উচ্চতা কত নিতে হবে 6, তবেই কি এটা ম্যাক্সিমাম হবে। তার মানে কত স্যার 36। তাহলে আজকের পরে এই ধরনের কোয়েশ্চেন বহুবার যেহেতু রিপিট হচ্ছে তো একেবারে আশা করি ভুলবে না। এবারে চলে আসি এটা, এখানে চলে আসে কি আছে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রম্বোস হুজ ডায়াগোনালস আর লেন্থ হচ্ছে কি 6 এবং 8, 6 এবং 8 হচ্ছে ডায়াগোনালের লেন্থ। তো ডায়াগোনালের লেন্থকে আমি অর্ধেক করে দিই, আমি প্রত্যেকেই জানো নিশ্চয়ই এটা, যদি আমাদের কাছে রম্বোস হয়ে থাকে, যদি ঠিকঠাক হয়নি আঁকা কারণ 4টে বাহু সমান হবে। তো যাই হোক 6 সেন্টিমিটার যদি এই ডায়াগোনালটা হয়ে থাকে তাহলে এটাও 3, ওপরেরটাও 3, এটা যদি 8 হয়ে থাকে স্যার এটা 4, এটা 4। আর মানে আমরা একটা জিনিস জানি রম্বোসের ক্ষেত্রে কি হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই মাঝখানের পয়েন্টটা প্রত্যেকটা পার্টকে মাঝখানে কি 90 ডিগ্রিতে ভাঙে। তো এটা যদি 3 এটা 4 হয়, এর সামনেরটা অতিভুজ হবে না, 3 4 হলে এটা 5 হবে, তাই না? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের যোগফলের রুট ওভার, বা বলতে পারো এটা অতিভুজ, ঠিক আছে? কি বললাম, তো এটা 5 হবে। এটা যদি 5 হয় এটাও 5, এটাও 5, এটাও 5, কারণ রম্বস, তাহলে 4 5 20 হবে স্যার, কি হবে, পরিসীমা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি এই প্রশ্নটা, দেখো বলেছে যে এই ফিগারে এক্স আর ওয়াই এর মান উল্লেখ করা আছে, যেখানে এক্স প্লাস 2y এর মান বের করো। কমন সেন্স, যদি কোনো ছেদক কোনো সমান্তরাল সরলরেখাকে কাটে তাহলে মুখোমুখি যে দুটো কোণ তৈরি হয় তাদের যোগফল 180 হয়। তাহলে এটা যদি 105 হয় তাহলে এটা অটোমেটিক্যালি 75 হবে, তবে যোগ করলে 180 হবে। তাহলে এক্স এর মান হচ্ছে 75। স্যার আমি একটা জিনিস জানি, এই কোণটা যদি এই কোণটা আর এই কোণটা এরা হচ্ছে পরস্পর তোমাদের বলতে পারো কি এটা হচ্ছে বিপরীত কোণ, তাই না? এর অপোজিটে আছে, তো সেক্ষেত্রে এই দুটো কোণও কী হয়, এই দুটো কোণ সমান হয়ে যায়, তাই না? ওকে, তো সেক্ষেত্রে এই কোণটার এই কোণটার যোগফল আবার 180 হবে। তো এই কোণটা কত হয়ে যাবে স্যার, অটোমেটিক্যালি 120 হয়ে যাবে, তাই না? ওয়াই এর মান 120, আমাকে 2y বার করতে বলেছে মানে 240, আমাকে এক্স এর মান মানে 75 স্যার যোগ করে দিন। তাহলে কত হবে স্যার, 5 আর 7 আর 4 11, 1 হাতে 1 2 3 315 স্যার, উত্তর হবে অপশান ডি। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। দেখো বলেছে টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি, দুটো অ্যাঙ্গেল হচ্ছে কমপ্লিমেন্টারি, লার্জার অ্যাঙ্গেল হচ্ছে 6 ডিগ্রি কম দেন 5 টাইমস মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। তো আমি স্মলার অ্যাঙ্গেলটাকে এক্স ধরে নিচ্ছি, লার্জার অ্যাঙ্গেল হচ্ছে এর 5 গুণ মানে 5x, তার থেকে কি হয়, তার থেকে 6 কম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাছে লার্জার, এটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল, এরা হচ্ছে কমপ্লিমেন্টারি মানে পূরক। পূরক মানে দুটো কোণের যোগফল কত হবে স্যার, 90 ডিগ্রি। তাহলে এক্স এর মান বের করতে পারবে না বলে স্যার 100% পারবো। এক্স আর 5x মানে কত হবে 6x, -6 সমান সমান কত, 90। তাহলে 6x এর মান কত হবে, এটা ওদিকে নিয়ে যান, তারাই হবে 96। এক্স এর মান কত হবে, 6 16 96, 16। তোমাকে বলেছে লার্জার কোনটা, মানে 5x - 6 এর মান বার করতে হবে। 5 16 স্যার 80 - 6 মানে 74 অ্যান্সার হবে। চলো পরের কোয়েশ্চেন চলে আসি। বলেছে দ্য ডায়াগোনাল অ্যান্ড দ্য ওয়ান সাইড অফ আ রেক্ট্যাঙ্গুলার প্লট, কত বলেছে, বলেছে ডায়াগোনাল বলে দিয়েছে রেক্ট্যাঙ্গুলার প্লট। তো ডায়াগোনাল তারা বলেছে কত 65, আর এটা একটা সাইড বলেছে 63। তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্লট, তো এটার পেরিমিটার কত হবে, এটার পেরিমিটার কত হবে স্যার, এটাও 63 হলে এটাও 63 হয়, বাট এটা তো আমাকে বার করতে হবে, কী করে বার করব? দেখো এটাও তো অতিভুজ হয়, এটা তো সমকোণ, তাই না? এটা অতিভুজ, তো আমরা এটা কি জানি, অতিভুজের স্কোয়ার হবে মাইনাস যে কোনো একটা বাহুর স্কোয়ার, এটাই তো বার করি আমরা, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, তো এটাকে যদি ভূমি ভাবো তো এটা বের করে নিতে পারবে। যদিও আমার আঁকাটা প্রপার হয়নি, মানে আঁকতে হয়তো এঁকেছি বাট এটা প্রপার আঁকা হয়নি, ঠিক আছে? এটা আদতে কেমন হওয়া উচিত আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? চলো, মানে এটা এরকম হবে, তো এইখানটা 63 হবে না, এটা বড় বাহু না, তো যাই হোক। আর এটা কত হবে স্যার, এটা হয়ে যাবে আমাদের কাছে 65। তো যাই হোক এইটা কত হবে স্যার, এটা হয়ে যাবে আমাদের কাছে 65 স্কোয়ার। আমাদের তো এক্স্যাক্ট আঁকতে সঠিক হবে এটাকেও মাথার দিব্যি দিয়ে রাখিনি না, তো ওইটাই ব্যাপার, কিন্তু আঁকাটা সঠিক উচিত। তো দেখো a স্কোয়ার - b স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো বিয়োগ করলে 2 হবে, যোগ করলে 6 6 12, 120 120, আর এখানে হচ্ছে কত 128, তার মানে 256 হয়ে যাবে স্যার। 256কে রুট ওভার করলে কত হয় 16, তার মানে এটা হয়ে যাবে স্যার 16। এবার ভালো করে চিন্তা করো, এটা 16 এটা 16 মানে 32, আর 63 63 যোগ করলে কত হবে স্যার 60 60 120 126, তাহলে কত হবে স্যার টোটাল পেরিমিটার কত, 6 আর 2 8 5 158, তো 158 মানে অপশান নাম্বার এ, ঠিক আছে? ওকে, এবার দেখো এই কোয়েশ্চেনটা, হোয়েন দেয়ার আর টু প্যারালাল লাইন্স কাট বাই আ ট্রান্সভার্সাল, দুটো প্যারালাল লাইন ট্রান্সভার্সাল দিয়ে কাটে, তখন বলছে কোনটা সত্য হয়, বলছে করসপন্ডিং অ্যাঙ্গেলস মানে অনুরূপ কোণগুলো সমান, ইয়েস স্যার অনুরূপ কোণ সবসময় সমান হয়, এটা কারেক্ট। অল্টারনেটিভ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, একান্তর অন্তস্থ কোণগুলো সম্পূরক,
একান্তর অন্তস্থ কোণ মানে এইটা আর এইটা এর মধ্যে যে কোণগুলো থাকে সেগুলো অন্তস্থ, আবার এটা আর এটা একান্তর। তাহলে এই দুটো কোণ কি স্যার সম্পূরক? বলে স্যার কখনোই নয়। এই দুটো কোণ সমান হবে, দুটো কোণ সমান কোণ যোগ করে তখনই সম্পূরক হতে পারে যখন দুটোর মান, ভালো করে ভাবো, দুটোর মান 90 ডিগ্রি হবে। এটা না, এটা 90 ডিগ্রি, না এটা 90 ডিগ্রি, কিছু ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে হবে না। তো সেক্ষেত্রে এটা স্যার অ্যান্সার হবে না। এবার বলছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলো সমান। ছেদকের একই পাশের অন্তস্থ কোণ সমান স্যার, দেখা যাক, ভালো করে শুনবে। এইখানেও একটা ঘাপলা আছে স্যার, এটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ। দুটো কোণ কি সমান? কখনোই নয়। দুটো কোণের যোগফল 180, কখনো সমান নয়। ঠিক আছে, সবসময় সমান তো হওয়ার কোনো প্রশ্নই নেই। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা অ্যান্সার হবে না। বলছে অল্টারনেটিভ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অল্টারনেটিভ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস মানে এটা যেমন একটা অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, আবার এরা হচ্ছে একান্তর কোণ। তো এরা তো পরস্পর সমান হবে 100% স্যার, ইয়েস এটা সমান হবে। তো এটা একদম বেসিক থিওরিমের উপর বেস করে প্রশ্নটা দিয়েছিল, যেখানে এ আর ডি কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি। চলো পরের কোয়েশ্চেনটা চলে আসি। বলছে ইফ দ্য পেরিমিটার অফ দ্য সিমিলার ট্রায়াঙ্গেল এবিসি এবং ডিই এফ, এটার বলেছে পেরিমিটারের অনুপাত। পেরিমিটার নিজে কি একটা বেড়ার দৈর্ঘ্য মনে করতে পারো, মানে এরা নিজের একটা লেন্থ। তো লেন্থ, যে কোনো লেন্থের রেশিও সেম হয়, সেটা পেরিমিটার দুটো ত্রিভুজ যদি মানে সর্বসম হয় বা সিমিলার হয়, মানে বলতে পারো সদৃশ্য হয়, তাহলে মনে রাখবে সমস্ত 1D এলিমেন্টের করসপন্ডিং 1D এলিমেন্টের রেশিও সমান হয়। মানে দুজনের হাইটের অনুপাতও সমান হবে, দুজনের বাহুর অনুপাতও সমান হবে, দুজনের মিডিয়ানের অনুপাত, মধ্যমান অনুপাতও সমান হবে। ঠিক আছে, যে কোনো কিছুর অনুপাত কিন্তু সমান হবে যদি 1D হয়, পেরিমিটারের অনুপাত সমান হবে। তো পেরিমিটারের যে অনুপাত 75/40 সেটাই মেনটেন থাকবে এর বাহুর অনুপাতে। প্রথমটার ক্ষেত্রে যে বাহুটা নিয়েছে বিসি সেটা হচ্ছে 15, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে জিজ্ঞেস করেছে, বলে এটা কত ভাগ স্যার? 75-এর কত ভাগ? 15, 5 ভাগ, তাহলে এখানেও 5 ভাগ করে দাও, তাহলে এটা 8 হবে স্যার। তার মানে এখানে ইএফটা কত হবে স্যার? 8 হবে। চলো বুঝে গেছো আশা করি, মানে পেরিমিটারের অনুপাতই হবে কি ওই পার্টিকুলার বাহুগুলোর অনুপাত। এবার চলে আসি ইন আ কোয়াড্রিল্যাটেরাল পিকিউআরএস ইফ দ্য সাম অফ মেজার অফ দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে একটা কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ আছে এবং সেই চতুর্ভুজে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি আমরা কি জানি? 360 ডিগ্রি। তো কিউ আর এস এর সমষ্টি, কিউ আর এস এর সমষ্টি স্যার 150 ডিগ্রি। তাহলে সবগুলো মিলিয়ে 360 হয়, তাহলে পি আর আর এর সমষ্টি কত বলো? তো পি আর আর এর সমষ্টি 360 মাইনাস 150 হবে। তো 360 থেকে 150 বিয়োগ করলে কত হবে? এদিকে 10 পড়ে থাকবে, 60 থেকে 50 বিয়োগ করলে 10, আর এদিকে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 210 হয়ে যাবে, তাই না? 210। এবার তোমাকে বলছে পি আর আর এর অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে, তাহলে 4 আর 3 7, 7 ইউনিটের মান বলে দিয়েছে 210। তোমাকে বলছে কি আর এর মান কত, মানে 3 ইউনিটের মান জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে? 3 × 7 = 21, 3 × 3 = 90 হবে স্যার, 100% অ্যান্সার। চলো পরের কোশ্চেন। বলেছে এ ট্রায়াঙ্গেল হ্যাজ সাইডস অফ লেন্থ হচ্ছে কি 5, 7 এবং 10, এরিয়া বার করতে বলেছে। তো আমরা জানি কি আলাদা আলাদা যদি সাইড হয় এবং যেটা বিষমবাহু ত্রিভুজ হয়, এখানে বিষমবাহু ত্রিভুজ, তো সেক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমা বার করি। অর্ধ পরিসীমা মানে এস, কি বার করি? 3টে বাহুর যোগফল মানে পরিসীমা, মানে 7 আর 5 12 আর 10 22, তাকে 2 দিয়ে ভাগ মানে অর্ধেক করা। তো 22 ভাগ 2 করলে কত হয় স্যার? 11। ফর্মুলা কি হয় স্যার? এস ইন্টু এস মাইনাস প্রথম বাহু, এস মাইনাস দ্বিতীয় বাহু, এস মাইনাস তৃতীয় বাহু। তাহলে প্রথমে 11 লিখব, 11 থেকে প্রথম বাহুকে বিয়োগ করলে কত হবে স্যার? 6। 11 থেকে দ্বিতীয় বাহুকে বিয়োগ করলে কত হবে স্যার? 4, 7 আর 4 11 যেহেতু। তারপরে তোমাদের এখানে বিয়োগ করলে কত হবে? 1। ক্যালকুলেশন করো, 4 বাইরে গেলে 2 হয়ে যাবে, আর ভিতরে 6 11 66 পড়ে থাকবে। তার মানে অপশান নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসি। ইফ দ্য সাইডস অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর ইন দ্য রেশিও এত, ইটস পেরিমিটার এত, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? বলে স্যার সাইড এই অনুপাতে আছে, তাই না? এবার আমরা জানি এটা 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 যে এটা সাইড মানে কি, রেক্ট্যাঙ্গেলে যদি একটা সাইডকে 8 ভাবি, যদি ভেবেই নিই 8 আছে, ঠিক আছে, আর এটাকে ভেবে নিই আমি 10 আছে, তাহলে এদিকটাও 8 নিতে হবে, এদিকটাও 10 নিতে হবে, তাহলে টোটাল কত? 20 আর এখানে 16, 36 ইউনিটের। আচ্ছা এত করার দরকার নেই, আরও সোজা হবে। বলবো স্যার এটাকে কেটে দিন, এটা 4:5 আছে, তাহলে এদিকটা 4 আছে, এদিকটা 5 আছে, তাহলে এদিকটা 4 হলে এদিকটা 4, এদিকটা 5 হলে এদিকটা 5, 5 5 10 আর এদিকে 8, 18 ইউনিটের মান, তার মানে কত দিয়েছে? 90। আমাকে জিজ্ঞেস করেছে স্যার 5 ইউনিটের মান কত, তাহলে কত হবে? 5 18 90 মানে 25, মানে দৈর্ঘ্যটা হবে 25। আর এখানে 4 ইউনিটের মান জিজ্ঞেস করলে 4 5 20 হয়ে যেত, তার মানে 20 প্রস্থ, দুটোকে গুণ করলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত হবে? 25, এর 20কে গুণ করলে 25 2 50, মানে 500। এটাই আমার উত্তর হয়ে যাবে। এরপরে চলে আসি এই কোশ্চেনটা, ভালো করে দেখবে।
এবার দেখবে এই কোশ্চেনটা বলছে ইফ দ্য টু ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ আ ট্রান্সভার্সাল ইন্টারসেক্টিং টু প্যারালাল লাইন্স আর ইন দ্য রেশিও 2:3। ঠিক আছে, বলছে ইফ দ্য টু ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ আ ট্রান্সভার্সাল ইন্টারসেক্টিং টু প্যারালাল লাইন্স, তার মানে কি, মানে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ট্রান্সভার্সাল লাইন মানে ছেদক যেই ছেদ করে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বলেছে কি, বলেছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য সেম সাইড মানে অন্তস্থ কোণ, একই দিকের যে অন্তস্থ কোণ মানে মুখোমুখি কোণের কথা বলেছে। আমরা তো একটু আগেই থিওরি পড়েছি না, মুখোমুখি কোণগুলোর যোগফল 180 হয়, তাদের অনুপাত বলেছে 2:3। আর আমরা জানি এদের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 3 আর 2 5, তাহলে 5 ইউনিটের মান 180 ডিগ্রি বলে দিয়েছে। আর বলেছে তার মধ্যে সব থেকে বড়টা কত, মানে 3 ইউনিটের মানটা বার করতে বলেছে। তাহলে কি হবে, 5 3 5 15 আর 5 6 30, 3 কত হবে স্যার, 108 ডিগ্রি, যদি ভুল না করে থাকি। 3 18 8 হাতে 3 3 9 10, 108 ডিগ্রি। চলো পরের কোশ্চেনটা চলে আসি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি আমাদের যে রেলের বুলেট ব্যাচ রয়েছে, এই ব্যাচটাতে কিন্তু তোমাদের বেসিক টু অ্যাডভান্স, মানে তোমরা ভাবো না স্যার 0 থেকে শুরু হবে। দেখো এই যে যতগুলো প্রশ্ন আমরা আলোচনা করছি এর কিছু বেসিক আছে, একদম মানে 0 যেটাকে বলে। তোমরা যদি যে কোনো পেড ব্যাচের ছাত্ররা যদি কেউ ওখানে থেকে থাকো, তারাও কমেন্ট বক্সে লিখতে পারো যে কতটা 0 থেকে আমরা শুরু করি। মানে যখন আমরা প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম এটা ভেবে শুরু করেছিলাম তোমরা কিছু জানো না, যখন আমরা শেষ করব এটা ভেবে শেষ করব যে হ্যাঁ তোমরা রেল পরীক্ষা ক্র্যাক করার জন্য তোমরা একেবারে তৈরি, মানে এর বাইরে তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, তো 0 থেকে হিরো লেভেলে যারা প্রিপারেশন করছো না তাদেরকে বলবো এই বুলেট ব্যাচ একমাত্র সমাধান, অন্য কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, মিসগাইড হয়ে যাবে, অন্যান্য জায়গায় বিভিন্ন সমস্যা আছে। তো সেক্ষেত্রে এই পার্টিকুলার ব্যাচটাকে তোমরা অ্যাভেল করে নাও, এবং আমি বিশ্বাস করি যে এই ব্যাচের মধ্যে তোমাদের ম্যাথ রিলেটেড কোনো সমস্যা থাকবে না, কারণ 0 থেকে শুরু করব, কি কেন কি জন্য সমস্ত প্রশ্নের উত্তর যেহেতু তুমি প্রথম থেকেই পরপর পেতে শুরু করেছো না, তো তোমার ক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টার ইজি হয়ে যাবে। মানে এই যে ট্রিকটা কেন লাগলো, এই ট্রিকটা স্যার কেন অ্যাপ্লাই করলেন, কেন এটাকে আমার প্রথম মাথা আসা উচিত, কেন এটাকে আমার এত তাড়াতাড়ি আমার মাথায় আসছে না, তাহলে আমি কীভাবে সেটাকে অ্যাপ্রোচ করব। তো সেই জিনিসটাকে তো ক্লাসের মধ্যে ট্রেন করানো হবে, তোমাকে তো শেখানো হবে। ঠিক আছে, যেমন করে যেমন প্রথম তুমি যখন সাইকেল চালানো শেখো, তোমাকে পড়তে 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 তুমি শেখো, তাই না, জিনিসটাকে তোমাকে ট্রেন করানো হবে। তো সেটাকে দেখে নেবে তোমরা। রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি টেকনিশিয়ান যেই এএলপি এই সমস্ত জিনিসগুলোকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, 12 মাসের কোর্স, কমপ্লিট কোর্স। যারা স্যারের সঙ্গে কথা বলতে চাইছো সোমনাথ স্যারের সাথে, তারা কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো 8621816433। ঠিক আছে, কি বললাম। এরপরে তোমাদেরকে বলি যে শুধুমাত্র যে আমাদের ফুল কোর্স আছে এমনটা না, কারো কারো ম্যাথ আর জিআইতেই দুর্বল, তাদের জন্য টপিক অনুযায়ী ফান্ডামেন্টাল ক্লাস যেটা আছে লাইভ প্লাস রেকর্ডিং, মানে লাইভ ক্লাসের পরে রেকর্ডিং সাপোর্ট তোমরা পাও, সেটাকে 999-এ তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো। বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান যেই সমস্ত পরীক্ষার কিন্তু কমপ্লিট সলিউশন। ঠিক আছে, এছাড়া অনলাইন কোর্সের মধ্যে আমাদের যুক্ত হওয়ার জন্য মানে আমাদের যে ভিক্টরি এডুকেশন বলে যে অ্যাপটা আছে, এই ভিক্টরি এডুকেশন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, এবং ডাউনলোড করার পরে দেখবে সোমনাথ, মানে তুমি যদি না চিনতে পারো দেখবে ওখানে ভিক্টরি এডুকেশন সার্চ করলে সোমনাথ স্যারের লোগো পাবে। সেই পার্টিকুলার অ্যাপটা ডাউনলোড করে নর্মালি যেরকম করে রেজিস্টার করার পরে তোমরা কিন্তু সমস্ত কোর্সে কিন্তু ডাইরেক্টলি জয়েন হতে পারো কোনো রকম অসুবিধা ছাড়াই। তারপরেও নাম্বার দেওয়া আছে, কোনো রকম কোনো কোয়ারি থাকলে সোমনাথ স্যারের সঙ্গে কথা বলে নিতে পারো হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে। ঠিক আছে, তো এইটুকুই ছিল আজকের সেশন। আশা করি সেশনটা ভালো লেগেছে, এবং কেমন লেগেছে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, কারণ অ্যাডভান্স ম্যাথের মধ্যে প্রথম সেশন আমার, এবং আশা করি যতটা চেষ্টা করলাম পরীক্ষার কীভাবে অ্যাটেম্প করা উচিত তার সাথে সাথে একটু বেটার ওয়েতে যাতে মানে তোমাদেরকে এক্সপ্লেনও করে দিতে পারি যেটুকু দরকার, তো সেটুকু চেষ্টা করেছি। তো আপকামিং সেশনগুলোতে আরও কিছু এরকম নতুন নতুন সেশন আসবে। তো তোমাদের মতামত, তোমাদের কেমন লাগলো সেগুলোকে জানাতে ভুলবে না। তো ক্লাসটাকে লাইক করে দিও, যারা নতুন, যারা চ্যানেলটাকে ফার্স্ট টাইম ভিজিট করছে তাদেরকে বলে রাখবো এই চ্যানেলে কোয়ালিটি ক্লাসেস হয়, তো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, শেষ করলাম, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।